আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা একদম সরলরেখার বেসিক থেকে দেখা শুরু করব। ক্লাসটা সবার জন্যই থাকবে। আপনারা হচ্ছে পরে লেকচার ভিডিও দেখে নেবেন, কারণ অনেক রাত হয়ে গেছে। আমি হচ্ছে নিজে নিজে লেকচারটা করতেছি, সো আপনারা হচ্ছে পরে দেখে নেবেন, সবার জন্য উপকার হবে, যেহেতু আপনাদের পরীক্ষা হচ্ছে কাছাকাছি চলে আসছে। সো চলেন আমরা শুরু করি। তো আমরা সরলরেখা একদম বেসিক থেকে দেখব, যতদূর আসলে দেখা যায় ইনশাল্লাহ। তো চলেন আমরা প্রথমে স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে সরলরেখার একদম প্রথম থেকেই দেখব, ঠিক আছে? সো প্রথমে আমরা স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কিছু কথা বলবো, তারপরে আস্তে আস্তে আগাবো, ঠিক আছে? তো আমরা কি বলি বলেন তো? এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হবে কি তার কোটির সমান না? আবার সিমিলারলি আমরা যদি বলি যে ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব, তাহলে ব্যাপারটা কি হবে বলেন তো? তার বুজের সমান হবে। যদি আমরা এটা একটু একদম ক্লিয়ার করে বুঝতে চাই, তাহলে আসলে জিনিসটা কেমন হয় আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমরা হচ্ছে একটা এক্স ওয়াই প্লেন নিয়ে আসি, আপনাদের বুঝতে সুবিধা হবে। তা আসেন, এটাকে আমি বলতেছি এটা হচ্ছে আমার এক্স অক্ষ, আর এটাকে আমি বলতেছি এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। সিমিলারলি এখন আমরা এখান থেকে একটা বিন্দু ধরে নিচ্ছি, সেটা হচ্ছে আমার পি অফ এক্স কমা ওয়াই একটা বিন্দু, ঠিক আছে? এখন এক্স কমা ওয়াই যদি একটা বিন্দু হয়, তো এই বিন্দুটার এই ওয়াই অক্ষ থেকে তার একটা কিন্তু দূরত্ব আছে, তাই না? আবার সেমভাবে এই বিন্দুটার এক্স অক্ষ থেকেও একটা নির্দিষ্ট পরিমাণে দূরত্ব আছে। তো সেই দূরত্বটুকু আমরা এইভাবে করে কল্পনা করতে পারি। এখন আপনি একটু চিন্তা করে দেখেন যে আমরা এই যে ওয়াই অক্ষ যে পয়েন্টটা আছে, হ্যাঁ, এইখান থেকে আমরা যদি একটু মার্ক করে দেখাই আপনাদেরকে, ওকে, জাস্ট এখান থেকে দেখেন যে এই যে ওয়াই অক্ষ থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এইটুকু বলেন তো কি ভাইয়া? এক্স না? আবার সিমিলারলি আপনার এক্স অক্ষ থেকে এই পয়েন্ট পর্যন্ত যে দূরত্ব, এক্স অক্ষ থেকে এই পয়েন্ট পর্যন্ত যে দূরত্ব, সেইটুকু কিন্তু আপনার আসলে কি বলেন তো? ওয়াই। এইটুকু হচ্ছে আপনার ওয়াই। তার মানে এই তারপরে তো আপনি এখান থেকে এই পয়েন্টটা পাইছেন পি অফ এক্স কমা ওয়াই, তার মানে কি এই ওয়াই অক্ষ থেকে এইটুকু পর্যন্ত, এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেটুকু কিন্তু এক্স হয়েছে। তাহলে ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা হয় সেটা হয় তার বুজের সমান, আর এক্স অক্ষ থেকে যে দূরত্ব হয় সেটা হয় তার কোটির সমান। তাহলে এইখানে যদি আমরা এই পি অফ এক্স কমা ওয়াইয়ের জায়গায় যদি আমরা বলতাম যেটা হচ্ছে পি অফ 2,3, এখন যদি আমি আপনাকে প্রশ্ন করতাম যে এক্স অক্ষ থেকে এই বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব কত, আমি যদি বলতাম এক্স অক্ষ থেকে তার দূরত্ব কত, তাহলে কিন্তু এক্স অক্ষ থেকে তার দূরত্ব হইতো কি 3 না? তাহলে এক্স অক্ষ থেকে তার দূরত্ব কত হইতো বলেন তো? এক্স অক্ষ থেকে তার দূরত্ব হইতো তার কোটির সমান, দ্যাট মিনস হচ্ছে 3। আমি যদি বলি যে তার ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব কতটুকু, তখন আপনি বলবেন যে ভাই এটা হবে তার বুজের সমান। তার মানে হচ্ছে, তো আশা করি এই টপিকসটুকু আপনারা বুঝতে পারছেন। তো এখন এইটুকু যদি বুঝতে পারি, এখন আপনাকে যদি আমি একটা দেই, ধরেন ওয়াই অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব যদি 4 একক হয়, ওয়াই একক থেকে একটা বিন্দুর দূরত্ব যদি 4 একক হয়, তাহলে এই বিন্দুটার আমি জানতে চাচ্ছি বুজ কত হবে। এখন ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে 4 একক, তাহলে তার বুজ কত? তাহলে বুজ কত হতে পারে বলেন তো? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে মডুলাস অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 4। দ্যাট মিনস এখান থেকে বলা যায় এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 4, কারণ আমরা আগে ওয়াই অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব হয়, আমরা একটু উপরে চলে আসি, ওয়াই অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব হয় তার বুজের সমান। এখন যেহেতু সেই দূরত্বটুকুই 4 বলা আছে, তার মানে এই 4 বলতে আসলে কি বুঝছে বলেন তো? এই 4 বলতে বুঝছে যে এই যে ওয়াই অক্ষটা আছে, এইখান থেকে এই যে দূরত্বটুকু যেতটুকু আছে, এই দূরত্বটুকুকেই বলা হচ্ছে আসলে 4। এখন এই দূরত্বটুকু উপরেও হইতে পারে, নিচেও হইতে পারে, এই জন্য আমরা মডুলাস সাইন ইউজ করছি। সো মডুলাস সাইন ইউজ করার কারণটা বুঝতে পারছেন যে কেন আসলে প্লাস মাইনাসের ব্যাপারটা চলে আসছে। সো চলেন আসেন তারপরে আবার দেখি আমরা। তো এরপরে হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক দূরত্ব, এইখানে আরও কয়েকটা ব্যাপার আসবে, এটা একটু দেখি। কার্তেশীয় স্থানাঙ্ক দূরত্ব, এটা একটু দেখার চেষ্টা করি। সো ধরেন আমাদের কাছে হচ্ছে একটা রেখা আছে, ওকে, এগুলো আপনারা পারেন, তা একটু দেখাচ্ছি।
তো এটা ধরে নেন এখানে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে কিউ, এটা হচ্ছে x2 কমা হচ্ছে y2। সিমিলারলি এইখানে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে p, এটা হচ্ছে x1 কমা হচ্ছে y1। এখন এই যে রেখাটা হয়েছে সেটা কি pq রেখা না? এখন এই রেখার দূরত্ব আপনারা বের করতে পারেন না? মডুলাস অফ pq ইজ ইকুয়াল টু রুট ওভার x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার, অথবা অনেকে এটাকে এভাবে বলে যে ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস হচ্ছে কোটিদ্বয়ের অন্তর স্কয়ার। ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস হচ্ছে কোটিদ্বয়ের অন্তর স্কয়ার, ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস হচ্ছে কোটিদ্বয়ের অন্তর স্কয়ার। আশা করি এটা আপনাদের মনে থাকবে। তো এই সূত্র তো অনেক ইজি, এগুলো আপনারা অনেক আগেই পড়ছেন। তো চলেন এরপরে আবার একটু আমরা দেখি। তো এখন দুইটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে আমরা একটু নিয়ে আসি। এই দুইটা কথা একটু খুব মাথায় ভালো করে মনোযোগ দিয়ে ঢুকান। সেটা হচ্ছে ভুজদ্বয় যদি সমান হয় তাহলে দূরত্ব হবে শুধুমাত্র কোটির পরিবর্তন, আর যদি কোটিদ্বয় সমান হয় তাহলে দূরত্ব হবে ভুজের পরিবর্তন। কথাটা একটু বোঝার চেষ্টা করেন তো। যদি ভুজদ্বয় সমান হয় তার মানে কি, আপনার যে x2 আর x1 এই দুটো যদি সমান হয়, এই দুটো যদি সমান হয় তাহলে এই পার্টটুকু তো আর থাকতেছে না, মানে x2 মাইনাস x1 এর পার্টটা থাকতেছে না, তাহলে আলটিমেটলি শুধুমাত্র কোটির পরিবর্তনটাই থাকতেছে। আবার যদি সেমভাবে আমি যদি বলি যে কোটিদ্বয় দুটোই যদি সমান হয় তাহলে কিন্তু শুধুমাত্র আপনার ভুজের পরিবর্তনটাই থাকতেছে, মানে x2 আর x1 এর ব্যাপারটাই থাকতেছে। আপনার এখানে কিন্তু কোনো y2 আর y1 এর পরিবর্তন আসতেছে না। ক্লিয়ার? বুঝতে পারতেছি? সো এই জিনিসটুকু মনে রাখবেন, এটা আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, এই পার্টটুকু আপনাদের কাজে লাগবে। চলেন এরপরে আসি। আচ্ছা, যেমন আমরা এখান থেকে একটা এক্সাম্পল একটু করি। সেটা হচ্ছে ধরেন আমি আপনাকে একটা বিন্দু বললাম যে একটা বিন্দু হচ্ছে a কমা মাইনাস এ, আর আরেকটা বিন্দু বললাম আপনার b কমা মাইনাস বি। এখন আমি আপনাকে বললাম যে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করো, মানে ডিস্টেন্সটা বের করো। তাহলে ডিস্টেন্সটা কী হবে বলেন তো ভাইয়া? রুট ওভার হবে, তারপর কি ভুজদ্বয়ের অন্তর স্কয়ার। তার মানে আপনি ভুজদ্বয়ের অন্তর স্কয়ার যে কোনো একদিক থেকে নিতে পারেন, যেমন এখানে আমি a আর এখানে হচ্ছে আমার ভুজ হচ্ছে b, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, সূত্র একটা প্লাস, তারপরে এখানে আছে কত মাইনাস এ, আর তারপরে মাইনাস বি না, কিন্তু মাইনাসে মাইনাস এটা কী হয়ে যাবে বলেন তো? প্লাস বি, তারপর একটা হোল স্কয়ার। তাহলে এখানে কি হবে? এই জিনিসটুকু যদি আপনি একটু করেন, তারপরে এখান থেকে দেখেন যে এখানে কি হয়, a মাইনাস বি হোল স্কয়ার আছে, আর এখানে হচ্ছে আপনার মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার আছে। আমরা একটু চাইলে একটু করতে পারি, তো আমরা এখানে লিখতে পারি যে এটা হচ্ছে আপনার a স্কয়ার মাইনাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে b স্কয়ার প্লাস, আর এইখানে দেখেন মাইনাস a প্লাস b হোল স্কয়ার, তার মানে কি a স্কয়ার মানে কি হবে বলেন তো? আপনার মাইনাস এর উপর স্কয়ার হবে, বা আমরা এটাকে ধরে নিতে পারেন আপনি যদি আপনার একটু বেশি ঝামেলা লাগে, বা এভাবেই ধরেন, সমস্যা নেই। তো এটা যদি আমরা করি তাহলে a স্কয়ার প্লাস 2a আর হচ্ছে আপনার b প্লাস হচ্ছে আপনার b এর উপর স্কয়ার হবে। তো এবার আসেন রুট ওভার দিই, এখানে হবে a স্কয়ার মাইনাস হবে 2ab প্লাস হবে হচ্ছে b স্কয়ার প্লাস a স্কয়ার হবে, আর মাইনাস কি হবে 2ab হবে না, আর প্লাস কি হবে বলেন তো? b স্কয়ার না। তো এখন দেখেন মাইনাস 2ab আর এইখানে হচ্ছে আপনার হচ্ছে মাইনাস 2ab আছে, তাহলে হচ্ছে মাইনাস 4ab, আর এইখানে হচ্ছে a স্কয়ার আছে হচ্ছে আপনার দুইটা, তার মানে আসলে 2a স্কয়ার মাইনাস হচ্ছে 4ab আর প্লাস হচ্ছে আপনার 2b স্কয়ারের পার্ট থাকতেছে, আর উপরে একটা রুট আছে। ঠিক আছে, তো এরপরে যদি আপনি একটু আসেন যেখান থেকে আর কি করা যেতে পারে, একটা সেকেন্ড। সরি, আচ্ছা এই জায়গায় আমরা একটু জাস্ট একটু ইরর করছি, একটু ভুল করছি। সেটা হচ্ছে যে আপনার এই ফরম্যাটটা ঠিক ছিল, এই অঙ্কটা মানে এভাবে হবে, হবে না যে তা না, একটু বড় হবে, কথা বুঝছেন? সো আমরা ওই স্টাইলে না যাই। তো দেখেন আমরা এখানে একটা শর্টকাট একটা ওয়ে করতে পারি। সেটা হচ্ছে যে আপনার এইখানে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, এখানে যদি আমি একটা মাইনাস কমন নিই তাহলে এটা কী হয়ে যাবে বলেন তো? a মাইনাস বি হোল স্কয়ার হয়ে যাবে না? আর উপরে হচ্ছে আপনার রুট। তো এই জিনিসটা আসলে কি বলেন তো? এভাবে কি করা যায় জিনিসটা? বা আমরা সহজ কথাটা এইভাবে বলতে পারি যে হচ্ছে আপনার একটা সেকেন্ড, আমরা এই জিনিসটাকে এভাবে বলতে পারি না যে রুট ওভার 2 ইন্টু, এটা তো একটা ডিরেক্ট সূত্র, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার,
টু ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে। মানে আসলে সূত্র না, এটাও আমি একটু ভুল বলছি। সূত্র আসলে দেখেন, আমরা হচ্ছে 4ab-র একটা সূত্র জানি, আর একটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র জানি, তাই না? তো 4ab সূত্রটা কী ছিল বলেন তো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এটা সূত্র ছিল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের আসলে এটা আসলে সূত্রের ফর্মেটে নাই, ঠিক আছে? এটা আসলে সূত্রের ফর্মেটে নাই। তাহলে আমরা ডিরেক্টলি যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে ধরেন এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, আমরা এখানে একটা মাইনাস কমন নেব, তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারই হবে, আর উপরে আপনার রুট আছে, ঠিক আছে? তো এখন তাহলে কি হইলো বলেন তো? এটা দুইটা আছে, তাহলে টু ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, আর উপরে একটা রুট আছে। তাহলে এর পরের লাইনটা আসে, আমাদের রুটটা অত একটা ভালো হয় নাই, সমস্যা নাই, আমরা এটা একটু ছোটো করে দিই। তো তাহলে আমরা এখানে লিখতে পারি জাস্ট রুট টু, আর এখানে কিন্তু আপনার কি হবে বলেন তো? রুট স্কোয়ার কাটা চলে গেলে জাস্ট এ মাইনাস বি, ঠিক আছে? বুঝতে পারছি? তো এটা যেহেতু একটু মডুলাসের ভিতর থাকবে, কারণ এটা কোনো ঋণাত্মক মান আসতে পারবে না। ক্লিয়ার? সো আশা করি বুঝতে পারছেন। ওকে, সো এগুলো হচ্ছে আপনার দুই বিন্দুর মধ্যে অতি দূরত্ব। এটা একটা ভালো অঙ্ক ছিল। তো চলেন আমরা এর পরের পেজে যাই। আমরা পেজ নাম্বার 2-এ আসি। ওকে, আসেন। তো এরপরে আমাদের আরও কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। তার মধ্যে কয়েকটা জিনিস একটু আমরা নিয়ে আসি। ওকে, সো এই জিনিসগুলো আমাদের একটু লাগবে। তার মধ্যে আমাদের হচ্ছে আপনাদের এই জিনিসগুলো একটু লাগবে। সেটা কীরকম? সেটা হচ্ছে যে আপনার সমবাহু ত্রিভুজের তিনটা বাহুই হচ্ছে পরস্পর সমান, আর সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান হবে, তৃতীয় বাহুটা অসমান হবে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই ফর্ম্যাটটা তো আমরা জানি। তাহলে এই জিনিসটা যদি জানি তাহলে এটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে? তো চলেন আমরা একটা অঙ্ক নিয়ে আসি। অঙ্কটা দেখার চেষ্টা করি। একটা সমবাহু ত্রিভুজে দুইটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আপনাকে বলছে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে। একটা সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে, আপনাকে বলছে তৃতীয় শীর্ষবিন্দুটা বের করার জন্য। তাহলে আপনি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করেন। তো ধরেন আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে ফেলি। ওকে, তো ভালো হবে না, এই যা হবে চলবে। ওকে, ঠিক আছে, আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নিলাম, এবং আমরা এইখানে হচ্ছে আমাদের ধরে নিচ্ছি একটা বিন্দু আছে এ, সেটা হচ্ছে 0,-4, আর একটা বিন্দু আছে এখানে বি, সেটা হচ্ছে 0,4, আর এইখানে ধরেন আমাদের আরেকটা বিন্দু, ঠিক আছে? সমবাহু ত্রিভুজে যদি তিনটা বাহু সমান থাকে, আমরা মাত্র পড়ে আসলাম। তো আমাদের যে তৃতীয় বিন্দুটা সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি x,y। তা আপনার এইখানে ধরে নিচ্ছেন আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে ধরে নেন সি প্রাইম। এখন এটা উপরেও হইতে পারে, নিচেও হইতে পারে, ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন মতে আমরা আসলে কি বলতে পারি বলেন তো? আমরা প্রশ্ন মতে যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে লিখতে পারি, প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি বলেন তো? এসি ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার বিসি। এটা একটা কাজ করতে পারি। আবার আমরা আর একটা কাজও করতে পারি। সেটা কি হতে পারে বলেন তো? আমরা আর একটা কাজ যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এসি ইকুয়াল টু বিসি লিখতে পারি, আবার এসি ইকুয়াল টু আমরা এবিও লিখতে পারি। কেন? কারণ এসি বাহুটা আর হচ্ছে আপনার এবি বাহুটা সমান, আবার এসি বাহুটা আর বিসি বাহুটাও সমান। কারণ এটা একটা কী ত্রিভুজ ভাই বলেন তো? এটা বলা আছে প্রশ্নের মধ্যে, এটা একটা সমবাহু ত্রিভুজ। আর আমরা জানি সমবাহু ত্রিভুজে হচ্ছে তিনটা বাহুই সমান। তাহলে সমবাহু ত্রিভুজে যদি তিনটা বাহুই সমান হয়, তাহলে আমরা এই দুইটা প্রশ্ন মতে যে দুইটা কোশ্চেন যে দাঁড় করাইছি দুইটাই সঠিক। তাহলে আমরা এখান থেকে এসি ইকুয়াল টু যখন বিসি করব, তখন তাহলে এটা কিভাবে করা যায়? এটা কিভাবে করা যায় বলেন তো? আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এসির মধ্যবিন্দুর যে দূরত্বটা আছে, হ্যাঁ, সেটা বের করব। এসি এর মধ্যবিন্দুর যে দূরত্বটা আছে সেটা বের করব। তাহলে এসি এর মধ্যবিন্দুর দূরত্বটা কি বলেন তো? আমরা জাস্ট একটু লিখি x - 0 হোল স্কয়ার
প্লাস আর হচ্ছে আপনার ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস হবে 4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, ঠিক আছে। আর এখানে আপনার বিসির পার্টটুকু হবে। আচ্ছা আমাদের একটু জায়গা শর্ট আছে, আমরা এটা একটু এদিকে নিয়ে আসি আর এটাকে একটু ছোট করি। ওকে, সো এখন আর এখানে বিসির পার্টটা আছে, তো বিসির পার্টটা আপনি কীভাবে লিখতে পারেন? আপনি লিখতে পারেন এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস আর হচ্ছে আপনার ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার। আপনি বলতেছেন ভাই আপনি তো রুট দেন নাই। আচ্ছা, রুটটা দেওয়ার জন্য আমরা এখানে কাজ করি, আমরা উভয় পক্ষে স্কোয়ার করে দিই। উভয় পক্ষে স্কোয়ার করলে কিন্তু রুটটা কাটা চলে গেছে, ঠিক আছে। সো এইটা যখন আপনি সলভ করবেন, এই জায়গাটা যখন আপনি সলভ করবেন, তখন কিন্তু আপনি এইখানের জন্য একটা টার্ম পাবেন, ঠিক আছে। এইখানের জন্য আপনি একটা টার্ম পাবেন। দেখেন এখানে এক্স স্কোয়ার থাকবে আর এখানে ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার থাকবে। তো আমরা চাইলে একটু করেও দেখতে পারি, সেটা হচ্ছে যে এখানে আপনার এক্স স্কোয়ার থাকবে আর প্লাস এখানে কি হবে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস হচ্ছে আপনার বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানেও আপনার এক্স স্কোয়ার থাকবে প্লাস আর এখানে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস হচ্ছে আপনার বি হোল স্কোয়ার থাকবে। তারপর এখানে কী থাকবে বলেন তো? এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 8y প্লাস হচ্ছে 16 আর এখান থেকে মাইনাস এক্স স্কোয়ার নিয়ে আসেন, প্লাস ওয়াই স্কোয়ার এখানে আসলে মাইনাস ওয়াই স্কোয়ার আর ওটা হবে মাইনাসটা প্লাস 4 দুগুণে 8y আর হচ্ছে মাইনাস হবে 16 ইজ ইকুয়াল টু হবে 0। তো এখন এই টার্মটা চলে আসলো। তারপরে এখন আপনি একটু দেখেন, চিন্তা ভাবনা করে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কিন্তু কাটা আর হচ্ছে আপনার 16 কাটা, তার মানে 8y আর 8y কত হবে বলেন তো ভাইয়া? 16y ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আপনার জাস্ট এখান থেকে y এর ভ্যালু কত আসলো? 0। তাহলে আমরা কিন্তু একটা স্থানাঙ্ক পেয়ে গেছি, বুঝতে পারছেন? আমরা কিন্তু একটা স্থানাঙ্ক এখান থেকে দাঁড় করায় ফেলছি। সেমভাবে আপনি যখন এই এস ইকুয়াল টু এবি যখন করবেন, এস ইকুয়াল টু যখন আপনি এবি করবেন, এইটুকু আমি ট্রাই দিয়ে দিই, এটা যখন করবেন তখন আপনি এইখান থেকে আরেকটা ইকুয়েশন দাঁড় করাইতে পারবেন, সেটা হচ্ছে আপনার এক্স ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 4√3। তো আমরা একটু সময়টা বাঁচানোর জন্য এইটুকু আপনারা বাসাই করেন। তো এইখান থেকে আপনি আরেকটা পাবেন। তাহলে আপনি আসলে যেহেতু এক্স এর মান দুইটা পাবেন, তাহলে আপনি এখান থেকে কী বলবেন বলেন তো? এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু একটা হইতে পারে 4√3,0 আর একটা হইতে পারে আপনার মাইনাস 4√3,0, কারণ ওয়াই এর মান তো 0, বুঝতে পারছি? সো এটাই কিন্তু আপনার আলটিমেটলি অ্যান্সার, এটাই হচ্ছে আপনার অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। তো চলেন পরে অঙ্কে যাই আমরা। পরের অঙ্কটা অনেকবার আসছে। ওকে চলেন এটা আমরা ট্রাই করি। আচ্ছা, বলা আছে কি একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 5,3 আর আপনার জ্যা দেওয়া আছে এটা হচ্ছে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তার দৈর্ঘ্য নির্ণয় করো। তো বোঝার চেষ্টা করি আসলে ছবিটা কেমন আছে, ছবিটা একটু বুঝি। মনে করেন এইটা হচ্ছে বৃত্ত, ঠিক আছে, এটা হচ্ছে আপনার একটা বৃত্ত আছে। তো এই বৃত্তের একটা জ্যা আছে, হ্যাঁ এই বৃত্তের একটা কি আছে বলেন তো? এই বৃত্তের একটা কিন্তু জ্যা আছে। তো আমরা ধরেন এই একটা জ্যা অঙ্কন করে নিলাম। ওকে, এই বৃত্তের একটা জ্যা আছে। তারপরে সে বলতেছে যে কেন্দ্র আছে, এই ভিতরে অবশ্যই একটা সেন্টার পয়েন্ট আছে। তো ধরে নিচ্ছি আমরা সেন্টার পয়েন্ট এখানে আছে। তো কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 5,3, কেন্দ্রের স্থানাঙ্ক কত? 5,3। তাহলে এটা দিয়ে দিলাম, এটা হচ্ছে 5,3। আর এই জ্যা হচ্ছে একটা বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। সমদ্বিখণ্ডিত মানে কি বলেন তো? একদম মাঝ বরাবর হচ্ছে না, তার মানে আমরা এই পয়েন্টটা থেকে এখানে একটা আইকা নিতে পারি একদম, ঠিক আছে। সো এই যে পয়েন্টটা আছে সেটা কত বলেন তো? 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, ঠিক আছে। মানে এই পার্টটুকু আর এই পার্টটুকু হচ্ছে সেম। এখন আপনাকে বলতেছে যে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 5, ওকে। সো ব্যাসার্ধ যেহেতু 5 দেওয়া আছে, তার মানে কি ব্যাসার্ধটা এইখানে না ভাই বলেন তো? তাহলে এটা কত? 5। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আপনি জানেন, এখন সবই আপনি তাহলে জানেন। তাহলে এই হচ্ছে আপনার সেই এ আর এটা ধরে নেন আপনার হচ্ছে বি। এখন আপনাকে বলতেছে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, যা হচ্ছে এত বিন্দু সমকৃত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করতে। তার মানে আসলে শুধুমাত্র বের করতে বলছে এই প্রশ্নটা থেকে আপনাকে এ বি সমান সমান কত, আপনাকে বলা হচ্ছে এ বি সমান সমান কত। আর আপনি কিন্তু এখানে অবশ্যই বলতে পারেন সেটা হচ্ছে আচ্ছা এই বিন্দুটাকে আমরা একটু ধরে নিই, হ্যাঁ এটাকে আমরা সি ধরি আর এটা হচ্ছে আমরা ও ধরি। এবং এই রিজনের জন্য আমরা কিন্তু অবশ্যই এই কথাটা বলতে পারি, সেটা হচ্ছে ওসি লম্ব হবে কার উপর? এ বির উপর। ওসি লম্ব হবে কার উপর? ওসি লম্ব হবে
এ বি এর উপর। তাহলে ওসি যদি এ বি এর উপর লম্ব হয়, ওসি যদি এ বি এর উপরে লম্ব হয়, তাহলে আমরা কি বলেন তো এখান থেকে ওসি এর দূরত্বটা বের করতে পারবো না? ওসি এর দূরত্বটা বের করতে পারবো না। তো ওসি এর দূরত্ব যদি আপনি বের করেন, আপনি দেখবেন ওসি এর দূরত্ব আসবে √5। এখন আপনি এখান থেকে বলেন তো তাহলে আপনি এসি বের করতে পারবেন না? তো এসি যখন আপনি বের করবেন তখন পাবেন হচ্ছে 2√5। এখন আপনি বলেন যে এসি এর দূরত্বকে জাস্ট 2 দিয়ে গুণ করে দিলে তো আপনি এবি এর দূরত্ব পাবেন। তার মানে আমরা এখানে বলতে পারি যে এবি এর দূরত্ব হবে 2 ইন্টু এসি, জাস্ট 2 ইন্টু 2√5। অ্যান্সার হচ্ছে কত? 4√5। এটাই হচ্ছে আপনার অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। তো চলেন এরপরে আমরা পরের পেজে যাই। পেজ নাম্বার হচ্ছে 3। আগের পেজটা আমরা নাম্বার দিই নাই, পেজ নাম্বার হচ্ছে 2। আসেন আমরা এখন পেজ নাম্বার 3-তে আসি, আরেকটা অঙ্ক করব। ওকে, সো এই হচ্ছে অঙ্ক, আপনি দেখে বুঝতে পারতেছেন। সেটা হচ্ছে যে বলা আছে একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, এর যে বিন্দুতে সমরেখণ আছে তা নির্ণয় করো। সো আশা করি আপনারা অঙ্কটা পারবেন, কারণ আমি একদম মাত্রই অঙ্কটা করাইছি। সো এইটুকু হচ্ছে আপনারা ট্রাই করবেন বাসায়। চলেন আমরা পরের অঙ্কে যাই। আর এইটা যখন আপনি ট্রাই করবেন, এটার অ্যান্সার আপনি ইনশাল্লাহ ওইটাই পাবেন। আলটিমেটলি অঙ্ক তো সেম, তাই না? সেম না, কোনো চেঞ্জ করছি? ও সরি, আগের অঙ্কটাই দিচ্ছি, তাই না? সো অ্যান্সার তো আমি করাই দিছি, এটা হচ্ছে 4√5 হবে। ঠিক আছে, তো চলেন আমরা এরপরে আর একটা যাই। এই অঙ্কটা ভালো। ওকে, এটা দেখি আমরা। ওকে, আপনাকে বলছে একটা বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ যদি এর দূরত্ব 4,3 থেকে √10 একক হয়, তবে বিন্দুটির, আচ্ছা এই লেখাটা আসে নাই, এটা হবে স্থানাঙ্ক নির্ণয় করো, স্থানাঙ্ক নির্ণয় করো, এটা হবে। ঠিক আছে, তো এখন আপনাকে বলা হচ্ছে কি, আপনাকে বলা হচ্ছে যে একটা বিন্দুর কোটি হচ্ছে এর ভুজের দ্বিগুণ, কোটি হচ্ছে তার ভুজের দ্বিগুণ। তাহলে রস কার সাথে ভাইয়া বলেন তো? ভুজের সাথে না? তাহলে আমরা যদি এই অঙ্কটা থেকে আমরা যদি জাস্ট ধরে নেই, তা আমরা যদি ধরি যে ভুজ হচ্ছে আপনার এক্স, তাহলে বলেন তো ভাইয়া কোটি কত? কোটি কত? কোটি হবে 2x। তাহলে অতএব আমার এখান থেকে পেয়ে গেছি x, 2x। এখন এর দূরত্ব যদি 4,3 থেকে √10 একক হয়, এইটার একটা দূরত্ব। ঠিক আছে, তো এখন আমরা ধরেন এটাকে আমরা বললাম যে আপনার, এটাকে আমরা বললাম হচ্ছে p। ওকে, আর আরেকটা পয়েন্ট বললাম হচ্ছে a, সেটা আমরা বললাম 4,3। এখন এই যে দূরত্বটুকু, এই দূরত্বটুকুই আপনাকে বলা হচ্ছে √10 একক। তার মানে আমরা অতএব এখান থেকে লিখতে পারি এই p এর মধ্যবর্তী যে দূরত্ব সেটাই হচ্ছে আপনার √10 একক। এখন আপনাকে বের করতে হবে ওই বিন্দুর জাস্ট স্থানাঙ্কটা বের করতে হবে। তাহলে কীভাবে বের করবেন বলেন তো? আপনি এখান থেকে p এর দূরত্বটা বের করতে পারেন না? সেটা কী হবে? 4 - x² প্লাস আর হচ্ছে আপনার 3 মাইনাস হচ্ছে 2x দাস উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার √10। আর আপনি চিন্তা করেন এটার উপরেও কিন্তু একটা রুট আছে, ঠিক আছে, আর এখানেও একটা রুট আছে। তাহলে আমি যদি উভয়পক্ষে স্কোয়ার করে দিই, জাস্ট সিম্পলি আমি যদি উভয়পক্ষে স্কোয়ার করে দিই, তাহলে কিন্তু আমার এখান থেকে রুটটা থাকে না, মানে এই লাইনটাই থাকে। কথা বুঝতে পারছেন? সো তারপরে আপনি যদি জাস্ট এটাকে একটু সলভ করেন, আপনি এটাই আশা করা যায় এটা আপনি সলভ করা পারা উচিত। তারপর আমি একটু করাই দিই আপনাদের সুবিধার্থে। আসেন আমরা এখানে যদি করি তাহলে কী হবে? a² - 2ab আর হচ্ছে প্লাস হচ্ছে b² প্লাস এখানে a - b² তাহলে হচ্ছে আপনার a² - 2ab প্লাস হচ্ছে আপনার b² আর ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 10। আশা করি এই লাইনটা তো আপনারা বুঝতে পারছেন। তো এরপরে আসি, 4 × 4 কত? 16 মাইনাস হচ্ছে 8x প্লাস হচ্ছে আপনার x² প্লাস হচ্ছে 9 12x হবে আর হচ্ছে আপনার এখানে হবে 4x² ইজ ইকুয়াল টু হবে আপনার 10। তো সিম্পলি আমরা এখান থেকে যদি দেখি 4টা x² আর এখানে একটা x² আছে, তাহলে হয় 5x² আর -8x -12x মানে হচ্ছে -20x আর এখানে হচ্ছে 9 আর হচ্ছে 16 আর 9 হচ্ছে আপনার 25 ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 10 আছে।
আমরা এখান থেকে 5 একটা কমন নিতে পারি, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 4x থাকবে প্লাস হচ্ছে আপনার 5 থাকবে ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 10 হবে। তো এরপরে আমরা যদি করি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 4x থাকবে প্লাস হচ্ছে 5 থাকে, আর 5টা ওখানে এসে ভাগ হয়ে যাবে, তার মানে হবে কত 2। এখন এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 ইজ ইকুয়াল টু আপনার 2 আছে। তাইলে এখন এখান থেকে আপনি যদি একটু মিডল টার্ম করেন তাহলে কি হবে বলেন তো, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আপনার 5x প্লাস হচ্ছে আপনার x প্লাস হচ্ছে 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। ঠিক লিখছি? 5 একে 5, সো এক্স স্কোয়ার মাইনাস 4x আর হচ্ছে প্লাস 5, একটু মনে হয় ভুল লিখছি না, একটু ভুল করছি, 4 5 20, 5 5 হচ্ছে 25 মাইনাস 4x প্লাস 5। তাহলে তো মিডল টার্ম হয় না, সরি 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 একটু ভুল করছি। আসেন এরপর আমরা একটু এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 4x আর হচ্ছে প্লাস 5 আর মাইনাস 2 দিয়ে ইকুয়াল টু 0 দিই, তাহলে এখানে কী হবে এক্স স্কোয়ার মাইনাস 4x হবে আর প্লাস হবে 3 ইকুয়াল টু হচ্ছে 0 হবে। তাহলে এখানে কী হবে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 3x প্লাস হচ্ছে x আর হচ্ছে প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। মাইনাস 3x আর প্লাস x হবে না ভাইয়া, মাইনাস 3x প্লাস x হবে না, মাইনাস 3x মাইনাস x হবে। তাহলে এখান থেকে আমরা x কমন নিয়ে নিব, তাহলে x মাইনাস 3 পেয়ে যাব, আর মাইনাস 1 কমন নিলে আমরা এখান থেকে x মাইনাস 3 পেয়ে যাব ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা আপনি x মাইনাস 1 পাবেন আর একটা হচ্ছে x মাইনাস 3 পাবেন ইকুয়াল টু 0 পাবেন। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x এর ভ্যালু একবার 1 আসবে আর একবার x এর ভ্যালু কত আসবে 3 আসবে, একবার x এর ভ্যালু 1 আসবে, একবার x এর ভ্যালু কী হবে 3 হবে। বুঝতে পারছি? সো আমরা স্থানাঙ্কটা বের করতে পারবো না এখন। তাহলে এখান থেকে বলেন x এর ভ্যালু কী পাইছিলাম 1 আর 3, তাহলে x এর ভ্যালু 1 যদি হয় তাহলে এখানে কত পাবেন, p এর স্থানাঙ্ক 1, x এর ভ্যালু 3, তার মানে 1,6। তো 1,6 হচ্ছে আপনার কাঙ্ক্ষিত কি, এটাই হচ্ছে আপনার অ্যান্সার। বুঝছি? আচ্ছা আচ্ছা, এখানে তো আমাদের জায়গা ছিল, আমরা জায়গা অপচয় না করি, বেশি পেজ না বাড়াই, এই পার্টটুকুকে আমরা এইখানে নিয়ে আসি, আমাদের জন্য একটু সুবিধা হবে। ওকে, সমস্যা নাই, চলেন এরপরে যাই। আচ্ছা, এর পরের অঙ্কটা বেশ ভালো, সেটা হচ্ছে এই অঙ্কটা অনেকবার বোর্ডে আসছে, এটা বইয়ের অঙ্ক, জাস্ট একটু নিয়ে আসি। এই অঙ্কটা এটা আপনারা জানেন, এই অঙ্কটা অনেকবার বোর্ডে আসছে। তো এখন আপনারা মনে করেন বলছে কি যে ওয়াই অক্ষ ও 7,2 থেকে a,5 বিন্দু দূরত্ব যদি সমান হয় দেখা যায় এর ভ্যালু হচ্ছে 29/7। তো এখন ওয়াই অক্ষ ও 7,2 থেকে হচ্ছে a,5। তো এখন আপনি এই ডিস্টেন্সটুকু, এই ওয়াই অক্ষ থেকে যে a,5 এই ডিস্টেন্সটুকু কত বলেন তো, ওয়াই অক্ষ থেকে যখন একটা ওয়াই অক্ষ থেকে a,5 এই বিন্দুটির দূরত্ব কত, জাস্ট একটু রিমাইন্ডার দিচ্ছি, একটু দেখেন, এটা ধরেন আপনার ওয়াই অক্ষ, আর আপনি আর একটা আঁকবেন কি বলেন তো, একটা এক্স অক্ষ আঁকলেন। এখন আমারে বলেন আপনার এইখানে আছে হচ্ছে a,5, এখন তার মানে কি আপনি এক্স অক্ষ পরিমাণ এখানে এ ঘর গেছেন, আর এইখান থেকে আপনি আসলে কত গেছেন 5 গেছেন। তাহলে আপনার এই যে ওয়াই অক্ষ থেকে এই যে দূরত্বটুকু আপনি যে অতিক্রম করলেন, এই দূরত্বটুকু কত বলেন তো, এ না? তাহলে ওয়াই অক্ষ থেকে এই a,5 এর দূরত্বটা কত বলেন তো, এ, জাস্ট মডুলাস অফ এ ইজ ইকুয়াল টু, এখন এত থেকে এত বিন্দু দূরত্ব সমান, 7,2 থেকে a,5 বিন্দু দূরত্ব সমান। তাহলে 7,2 থেকে a,5 মানে কি 7 মাইনাস a হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2 মাইনাস 5, জাস্ট উপরে হচ্ছে স্কোয়ার, উপরে কত দিয়ে দিবেন, রুট দিয়ে দিবেন, তাই না? তাহলে এখানে কত হবে, রুটটা আসলে a স্কোয়ার হয়ে যাবে না, আর এখানে 7 মাইনাস a হোল স্কোয়ার যদি আপনি করেন তাহলে a স্কোয়ার মানে কত 49 মাইনাস 2ab প্লাস হচ্ছে আপনার বি স্কোয়ার, আর প্লাস 2 মাইনাস 5 মানে হচ্ছে -3, -3 উপরে জাস্ট একটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আপনি যদি করেন a স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 49 মাইনাস হচ্ছে 14a আর হচ্ছে প্লাস হচ্ছে a স্কোয়ার আর প্লাস হচ্ছে আপনার 9। তো সিম্পলি আমরা যদি এখান থেকে করি তাহলে a স্কোয়ার সমান সমান দেখেন আপনার এখানে কত আছে,
মাইনাস এ স্কোয়ারটা আসবে না, এই এ স্কোয়ার টার্ম কিন্তু চলে যাবে। তো আমরা একবারে করি, আসেন এ স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার এখানে 49 আর হচ্ছে 9, 58 থাকবে আর হচ্ছে মাইনাস 14 এ থাকবে। তাহলে জাস্ট এখান থেকে আমরা লিখতে পারি 14 এ ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 58। জাস্ট এখান থেকে এর ভ্যালু যদি আমরা করি আমরা পাবো 29/7। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। ওকে, ক্লিয়ার। চলেন পরের পেজে যাই, পেজ নাম্বার 4। আচ্ছা, কার্তেশীয় আর হচ্ছে পোলার আকৃতিটা আমাদের নেক্সট টপিকস। হ্যাঁ, কার্তেশীয় আর হচ্ছে আমাদের পোলার আকৃতি, এটা হচ্ছে আমাদের নেক্সট টপিকস। সো ওইটা একটু বোঝার চেষ্টা করি যে কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কর যে ব্যাপারটা সেটা কি। এটা হচ্ছে যে কার্তেশীয় স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক মানে হচ্ছে এক্স কমা ওয়াই। তো এটা যখন আপনি পোলার স্থানাঙ্ক নিয়ে যান সেটা কি আর কমা থিটাতে কনভার্ট হয়ে যায় না? কার্তেশীয় থেকে যখন পোলারে যাবেন আর কমা থিটা। তাহলে এই যে অবস্থাটা সেটাকে আর কমা থিটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক, আর কার্তেশীয় স্থানাঙ্ককে বলা হয় এক্স কমা ওয়াই। তাহলে আমরা দুইটা অক্ষ কল্পনা করি। এবার বলেন এইটুকু অক্ষটাকে আপনি কি বলেন? এক্স অক্ষ। আর এই অক্ষটাকে কি বলেন? ওয়াই অক্ষ। এখন এইখানে যদি আমি একটা বিন্দু কল্পনা করি সেটা হচ্ছে পি অফ এক্স কমা ওয়াই, একটা পয়েন্ট যদি চিন্তা করি পি অফ এক্স কমা ওয়াই, তাহলে এই যে বিন্দুটা এখানে এক্স অক্ষ থেকে একটা নির্দিষ্ট দূরত্ব আছে, আবার হচ্ছে ওয়াই অক্ষ থেকে একটা নির্দিষ্ট দূরত্ব আছে। তো আমরা ওইটা না আঁকি, আমরা এইটা আঁকি, ঠিক আছে? তাহলে বলেন তো ভাইয়া এখন আপনি কি করবেন? এখন এই যে দূরত্বটা এটা যদি 0 হয় তাহলে এইটুকু দূরত্ব হচ্ছে এক্স আর এইটুকু দূরত্ব হচ্ছে ওয়াই। তাহলে এইখান থেকে এই পর্যন্তটুকু যে দূরত্বটুকু সেটা হচ্ছে তার আর, আর এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, ওই অ্যাঙ্গেলটুকুকে আমি বলতেছি হচ্ছে থিটা। তো ওই থিটা অনুযায়ী এখন যদি আমরা হিসাব করি যে এক্স ইকুয়াল টু কী হবে বলেন তো, আমরা এটা কিন্তু চাইলে হিসাব করতে পারি। যেমন ধরেন আমি যদি এখানে বলি যে কস থিটা, তাহলে কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ না? তাহলে ভূমি কত বলেন তো এক্স আর অতিভুজ কত আর, তাহলে এক্স বাই আর হয়ে যাবে না? তাহলে আপনি এখান থেকে কি লিখতে পারেন? এক্স ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা। সিমিলারলি আমরা যদি আবার বলি যে সাইন থিটা দিয়ে যদি বলি সাইন থিটা, তো সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তার মানে ওয়াই বাই আর। তাহলে আমরা এখান থেকে ওয়াই সমান সমান কী লিখতে পারি? আর সাইন থিটা। তাহলে দেখেন আপনি কিন্তু এক্স ওয়াইকে খুব সহজেই আপনি থিটাতে প্রকাশ করে ফেলতে পারছেন, তাই না? তাহলে আমরা খুব সহজেই এখান থেকে আমরা জাস্ট বলবো, আমরা এখান থেকে কি বলবো? আমরা এখান থেকে দুইটা জিনিস জানছি, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা আর ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার আর সাইন থিটা। এক্স ইকুয়াল টু হচ্ছে আপনার আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে আপনার আর সাইন থিটা, বুঝছি? সো এটাই হচ্ছে কথা। এখন আমরা তাহলে কোনোভাবে এই জিনিসটা বুঝে ফেললাম যে পি হচ্ছে এক্স কমা ওয়াই, এটাকে আমরা পি অফ আর কমা থিটাতে নিয়ে নিছি, তাই না? আর কমা থিটার যে ব্যাপারটা সেটাতে আমরা বুঝলাম। ওকে, আর এখান থেকে কিন্তু চাইলে আমরা আর এর ভ্যালুটা চাইলে বের করতে পারি, এটা বুঝি তো? আর কেমনে বের করা যায় বলেন তো? আর সমান কী হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওই যে ও পিথাগোরাসের সূত্রটা বসাবেন, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। ক্লিয়ার? ওকে, তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর আরেকটা ব্যাপার ছিল সেটা হচ্ছে কোয়াড্রেন্টের একটা ব্যাপার ছিল, এখানে একটা কোয়াড্রেন্টের একটা ব্যাপার ছিল, সেটা আমরা একটু বুঝি। এই যে এই জিনিসটা মনে আছে তো, যে ফার্স্ট কোয়াড্রেন্টে হইলে থিটা আলফা আলফা দেন, আর সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য হচ্ছে পাই মাইনাস থিটা, ঠিক আছে? থার্ড কোয়াড্রেন্টের জন্য মাইনাস পাই প্লাস থিটা, আর ফোর্থ কোয়াড্রেন্টের জন্য মাইনাস আলফা। আমরা এটা একটু পরেই হচ্ছে অঙ্কটা করব, একটা অঙ্ক করব, তখন আপনাদের জন্য সুবিধা হয়ে যাবে। একটা অঙ্ক করলে আপনাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে ধরেন আপনার কাছে একটা পয়েন্ট দেওয়া আছে, সেটা দেওয়া আছে 4,π/4, এটা দেওয়া আছে। অ্যান্ড আপনারা বলছে এখানে এক্স ওয়াই এর মানটা বের করতে, তাই এক্স ওয়াই মানে কি আপনাকে এটাকে কার্তেশীয়তে প্রকাশ করতে বলছে না? কারণ এটা কি আর থিটাতে কনভার্ট করা আছে। মানে এই অঙ্কটার জন্য এখানে আর এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে আপনার 4 আর থিটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে আপনার π/4। এখন আপনাকে এটা এক্স ওয়াই বের করতে বলছে। তাহলে বলেন আপনি এক্স ইকুয়াল টু কি জানেন? আর কস থিটা। তাহলে আর এর ভ্যালু কত? 4 ইন্টু কস π/4 মানে হচ্ছে cos 45 ডিগ্রি। এটা যদি আপনি করেন আসবে কত? 2√2। সিমিলারলি আপনি যদি করেন y ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, আর এর ভ্যালু 4 ইন্টু সাইন অফ থিটার ভ্যালু হচ্ছে আপনার π/4,
4। এটা যদি আপনি করেন এখানেও আসবে আপনার 2√2। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি x, y ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 2√2 কমা হচ্ছে 2√2। আশা করি বুঝতে পারছেন, পারা যাবে। আচ্ছা, তো পোলারের ব্যাপারটা দেখাই, যেহেতু এটা করাইছি। ধরেন আমি আপনাকে বললাম -1, √3 কে পোলারে স্থানাঙ্কে প্রকাশ করো, এটা বললাম। ঠিক আছে, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে কি বলেন তো, আপনার এখানে এক্স এর ভ্যালু কত আছে, -1 আছে না, আর ওয়াই এর ভ্যালু কত আছে, √3 আছে না। এক্স এর ভ্যালু আছে -1 আর ওয়াই এর ভ্যালু আছে √3। এবার আমরা একটু মনে করার চেষ্টা করেন তো, দেখি মনে পড়ে কিনা আপনাদের। বলেন, এটা কি ছিল এক্স অক্ষ, আর এটা কি ছিল অক্ষ। এখন এটা কি ফার্স্ট কোয়াড্র্যান্ট না, ফার্স্ট কোয়াড্র্যান্টে কি ছিল, সবগুলা প্লাস। এখানে কি ছিল, সবগুলা মাইনাস। এখানে কি ছিল, মাইনাস প্লাস, আর এটা ছিল প্লাস মাইনাস। এখন বলেন এটার অবস্থান কোথায়, তাহলে এটার অবস্থান আমরা কি বুঝলাম, মাইনাস প্লাস যেহেতু আছে, তার মানে এটার অবস্থান কত, দ্বিতীয় চতুর্ভাগে না ভাইয়া, দ্বিতীয় চতুর্ভাগে। এখন দ্বিতীয় চতুর্ভাগে হলে প্রথম কাজ হচ্ছে আপনার আর এর ভ্যালুটা বের করা। ঠিক আছে, তা আর ইজ ইকুয়াল টু কী হবে, আরে আমি রুটটা দিতে পারি না, আর ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার √x² প্লাস y²। তাহলে x² মানে কি -1 উপরে স্কোয়ার, আর y² মানে হচ্ছে √3 উপরে স্কোয়ার। তাহলে এটা কত আসবে বলেন তো, এটার ভ্যালু আসবে জাস্ট 2, সিম্পলি 2। এখন আপনি যখন থিটাটা বের করবেন, কারণ আপনাকে যখন পোলার স্থানাঙ্ক বের করছেন, আপনি কিন্তু আর বের করে ফেলছেন। এখন আপনাকে পোলার স্থানাঙ্ক মানে কি, আপনাকে এই জিনিসটাকে আর থিটায় কনভার্ট করতে হবে। পোলার স্থানাঙ্ক মানেই হচ্ছে আপনার এই জিনিসটাকে আর থিটায় প্রকাশ করা লাগবে, মানে এটা এক্স ওয়াই এতে আছে, আপনাকে আর থিটা নিয়ে নিতে হবে। এখন আর থিটা যাওয়ার জন্য আপনাকে তাহলে আলফার মান লাগবে। এখন আলফা সমান কী লিখবেন, যেহেতু এটার অবস্থান হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, আমরা একটু আগে পড়াইছি, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আপনার আলফার সূত্রটা হবে কি, পাই মাইনাস আলফা, পাই মাইনাস আলফা। তাহলে আপনি এখানে আলফা সূত্রটা দিবেন হচ্ছে পাই মাইনাস আলফা, পাই মাইনাস আলফা। ঠিক আছে, তাইলে আপনি লেখেন পাই মাইনাস হচ্ছে আলফা। এখন পাই মাইনাস আলফার মান কত, আলফার মান তো আপনি জানান না। ঠিক আছে, তো আপনাকে আলফার মানটা নিয়ে আসতে হবে। আসেন আমরা একটু করি, তাহলে আমরা এখান থেকে ধরেন আলফা, এখন আলফা সমস্যা আমরা কী লিখব, tan ইনভার্স ডিভাইডেড বাই √3 মাইনাস হচ্ছে 1। এটা বুঝতে পারতেছেন, এটা কি বলেন তো, tan ইনভার্স y/x না, tan ইনভার্স y/x। আলফা সূত্র বের করার জন্য সূত্র হচ্ছে tan ইনভার্স y/x। এটা আমি উপরে লেখা দিই নাই সম্ভবত, সরি, এটা আমরা একটু পাশে লিখে দিই। এটা হচ্ছে আপনার আলফা সমান হচ্ছে tan ইনভার্স y/x। ঠিক আছে, এই জিনিসটুকু মনে রাখেন, আলফা সমান হচ্ছে tan ইনভার্স y/x। এটা কীভাবে আসছে বলেন তো, জাস্ট সিম্পলি এই যে এখান থেকে আপনি দেখেন লম্ব বাই ভূমি, tan থিটা মানে কি লম্ব বাই ভূমি না, তাহলে y/x। ঠিক আছে, tan ইনভার্স y/x। তাহলে এখন tan ইনভার্স y/x যদি আমরা এখান থেকে করার চেষ্টা করি, তাহলে tan ইনভার্স এটা যদি করি, তাহলে এখান থেকে আসবে π/3। জাস্ট এখানে আমরা বসা দিব পাই মাইনাস π/3, সিম্পলি এখান থেকে অ্যান্সার চলে আসবে, সেটা হচ্ছে 2π/3। তাহলে অতএব আমরা বলতে পারি আর কমা থিটা ইজ ইকুয়াল টু, আর এর ভ্যালু আসছে 2 আর থিটার ভ্যালু আসছে আপনার 2π/3। আশা করি বুঝতে পারছেন, এটাই হচ্ছে আপনার অ্যান্সার। চলেন আমরা পরের পেজে যাই। হ্যাঁ, পেজ নাম্বার 5-এ আসছি আমরা। তো এখন এই কার্তেশীয় সমীকরণকে পোলার সমীকরণে প্রকাশ, কার্তেশীয় সমীকরণকে পোলার সমীকরণে প্রকাশ, এটার ব্যাপারটা বুঝি। যেমন দেখেন আমরা একটা অঙ্ক করি, সেটা হচ্ছে যে আপনারা বলা হচ্ছে কার্তেশীয় সমীকরণকে পোলার সমীকরণে প্রকাশ করো, কার্তেশীয় সমীকরণকে পোলার সমীকরণে প্রকাশ করো। সিম্পলি আমরা জাস্ট একটা অঙ্ক দেখি। 1 নাম্বার ধরেন আমরা লিখলাম x² প্লাস y² ইজ ইকুয়াল টু হচ্ছে a²। এখন এটাকে আপনাকে এখানে দেখেন, এটা কি এক্স আর ওয়াই আছে না, তার মানে এটা কার্তেশীয় সমীকরণ, আপনাকে এটাকে থিটা কনভার্ট নিয়ে নিতে হবে, মানে আর থিটাতে নিয়ে নিতে হবে। তাহলে আপনি তো ডিরেক্টলি জানেন যে x² প্লাস y², তো এটার উপর যদি একটা রুট থাকতো, তাহলে তো আপনি এটাকে r² বলতে পারতেন না, মানে রুট থাকা মানে কি আর এর ভ্যালু হইতো না। কথাটা বুঝতে পারতেছেন, মানে তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি বলতে পারি যে r² সমান কী হবে, a²।
তাহলে দেখেন আরে প্রকাশ হয়ে গেল না, পোলার সমীকরণে আমার প্রকাশ হয়ে গেছে। সিমিলারলি আমরা আরেকটা অঙ্ক যদি যাই, ধরেন আপনার এরকম আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। এখন আপনি কী করবেন, এখন আপনি এখানে বসাবেন, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু কত, আর কস থিটা না, তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস ওয়াই মানে কি আর সাইন থিটা, তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার এ স্কোয়ার। এখন আমরা যদি এখান থেকে আর স্কোয়ারটা কমন নিই, তাহলে এখানে কী থাকবে, কস স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার অফ থিটা আর ইকুয়াল টু হবে আপনার এ স্কোয়ার। তাহলে এখান থেকে আপনি বলেন তো কী লেখা যায়, আর স্কোয়ার ইন্টার কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা সূত্র কি, cos 2 থিটা ইজ ইকুয়াল টু স্কয়ার। শেষ, সমীকরণে প্রকাশ হয়ে গেছে। বুঝছি? আমরা যদি একটু রিমাইন্ডার দিই, সেটা কী শিখছি আমরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার, আবার আমরা এক্স ইজ ইকুয়াল টু শিখছি আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু শিখছি আর সাইন থিটা। আশা করি বুঝতে পারছেন। ওকে, আমরা চাইলে আরও কয়েকটা অঙ্ক একটু করতে পারি। দুই নাম্বার, চলেন আমরা আরেকটা করি। 3 নাম্বারটা একটু দেখি। ধরেন আর স্কোয়ার সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 2a স্কোয়ার। এখন আপনাকে বলতেছে যে এটা কী সমীকরণ দেওয়া আছে বলেন তো। এটা কিন্তু ভাইয়া বুঝতে হবে, এটা হচ্ছে আপনার পোলার সমীকরণ দেওয়া আছে। এটা একটা কী সমীকরণ, পোলার সমীকরণ। তার মানে অবশ্যই আপনি বুঝতে পারতেছেন যে পোলার সমীকরণ থেকে আপনাকে কনভার্ট করে এখন বলতেছে যে এটা হচ্ছে কার্তেশীয়তে নিয়ে যাও, এটা হচ্ছে কার্তেশীয়তে নিয়ে যাও। তাহলে আপনি কীভাবে করতে পারেন চলেন দেখি। তাহলে আর স্কোয়ার আছে, এখন সাইন 2 থিটার ফর্মুলা কি, 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 2 স্কোয়ার। তাহলে উভয় পক্ষ থেকে কি 2টা বাদ দিয়ে দেওয়া যায় না? তাহলে এখানে যদি উভয় পক্ষ থেকে আপনি 2টা বাদ দিয়ে দেন, উভয় পক্ষ থেকে যদি 2টা বাদ দিয়ে দেন, তাহলে এখানে কি হবে, আর স্কোয়ার ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার এ স্কোয়ার। জাস্ট সিম্পলি এখান থেকে আপনি বলতে পারেন আর সাইন থিটা ইন্টু হবে আর কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। আপনি একটু ভাঙাই নিলেন, অ্যান্ড এক্স ইকুয়াল টু জানেন কি আপনি আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু জানেন কি আর সাইন থিটা, তার মানে কি এখানে এক্স ওয়াই আসবে ইকুয়াল টু হবে এ স্কোয়ার। আশা করি বুঝছেন। ওকে, এরপরে আমরা আরেকটা দেখি। আসেন এটা করি যে আপনার আর ইন্টু 1 প্লাস কস থিটা, আর ইন্টু 1 প্লাস কস থিটা সমান 2 দেওয়া আছে, ঠিক আছে। এখন এটা থেকে আপনাকে কার্তেশীয় সমীকরণ বের করতে বলছে, কারণ এটা কিন্তু বলাও লাগবে না, কারণ এখানে আর আছে, তার মানে অবশ্যই এটা আসলে পোলার সমীকরণ। আপনাকে জাস্ট এটাকে নিয়ে যেতে বলছে কোথায়, কার্তেশীয় সমীকরণে নিয়ে যেতে বলতেছে না। তো আপনি সিম্পলি এখান থেকে করবেন। কিভাবে করবেন দেখেন তো, আর সাথে 1 গুণ দেন, আর প্লাস হচ্ছে আপনার এখানে আর কস থিটা আসবে, আর ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 2 চলে আসবে, তাই না? তাহলে আপনি যদি এখান থেকে আর রেখে দেন তাহলে কত হবে বলেন তো, 2 মাইনাস আর কস থিটা হবে না, 2 মাইনাস আর কস থিটা সিম্পলি। তো এখন আমরা আর ইজ ইকুয়াল টু সূত্রটা বসাই। আর ইজ ইকুয়াল টু সূত্র কি জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে কি 2 মাইনাস আর কস থিটা। না, আর কস থিটা কী ভাই বলেন তো, আমরা ফর্মুলা কি শিখছি, আমরা ফর্মুলা শিখছি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা আর ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার আর সাইন থিটা। তাহলে আপনি এখানে আর কস থিটা পেয়ে গেছেন, তার মানে কি আর কস থিটা মানে কি এক্স না। তো সিম্পলি আমরা এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 2 মাইনাস এক্সের উপরে স্কোয়ার। জাস্ট এটা একটু বর্গের সূত্র করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 মাইনাস এক্স স্কোয়ারের বর্গের সূত্র কী হবে, 4 মাইনাস 4x হবে প্লাস হচ্ছে এক্স স্কোয়ার হবে। জাস্ট আমরা এখান থেকে ওয়াই স্কোয়ার সমান কী লিখতে পারি, 4 মাইনাস 4x। এটাই হবে আপনার নির্ণেয় কার্তেশীয় সমীকরণ। আর এইখানের জন্য আমরা একটা অঙ্ক আপনাদেরকে ট্রাই দিচ্ছি, এই অঙ্কটা আপনারা ট্রাই করবেন। সেটা হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার কস 2 থিটা, ঠিক আছে। এটাকে আপনি কার্তেশীয় সমীকরণে প্রুভ করবেন, এটাকে আপনি কার্তেশীয়তে নেবেন, এটাকে আপনি কার্তেশীয়তে করবেন যে কত আসে, ঠিক আছে। এই অঙ্কটা আপনাদের জন্য ট্রাই থাকবে। চলেন আমরা একটু যাই। আচ্ছা, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এরপরে আমাদের যে টপিকস সেটা হচ্ছে আমরা পরের পেজে যাই, পেজ নাম্বার 5। তো পেজ নাম্বার হচ্ছে 6 যাব আমরা। তো আমরা একটু দেখি, আমাদের হচ্ছে অন্তর্বিভক্তি আর হচ্ছে বহুর বিভক্তি ছিল না, মনে আছে?
অন্তর্বিভক্তি ছিল আর হচ্ছে বহু বিভক্তি ছিল, ওই জিনিসটাই জাস্ট একটু দেখাবো। আর একটা ছিল আমাদের, তো আমরা কিন্তু মোটামুটি সব কিছু অন্তর্বিভক্তি দিয়ে করতে পারি, হ্যাঁ, বহির্বিভক্তি খুব কমই লাগে, চাইলে করা সম্ভব। এই তো দেখেন তো, একটা হচ্ছে অন্তর্বিভক্তির ফর্মুলা আর একটা হচ্ছে বহির্বিভক্তির ফর্মুলা। এই জিনিসটুকু হচ্ছে আপনার অন্তর্বিভক্তি, অন্তর্বিভক্তি, আর এই জিনিসটুকু হচ্ছে আপনার বহির্বিভক্তি। এটা হচ্ছে আপনার বহির্বিভক্তি আর এইটুকু হচ্ছে আপনার অন্তর্বিভক্তি। তো আমরা তো এটা সূত্র জানি যে এই যে এ আর বি দুটা বিন্দু আছে, তো মাঝখানে হচ্ছে সি একটা বিন্দু ধরা হচ্ছে এবং এটা হচ্ছে এই সি বিন্দুটা এবি রেখাকে হচ্ছে m1 ইন্টু m2, m1 ইন্টু m2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে এখানে এক্স এর স্থানাঙ্ক কীভাবে বের করা যায় আর ওয়াই স্থানাঙ্ক কীভাবে বের করা যায়। আবার সিম্পলি আমরা হচ্ছে বহির্বিভক্তির জন্য এই সূত্রগুলো শিখছি। এখন এই সূত্রগুলো দিয়েও মাঝে মাঝে কিন্তু একটু অঙ্ক চলে আসে। কীরকম একটা অঙ্ক চলে আসে আমরা জাস্ট একটা অঙ্ক দেখি, তাহলে আমাদের জন্য একটু ক্লিয়ার হবে। আসেন একটা প্রবলেম করি। জাস্ট এই অঙ্কটাই দেখি। এখন দেখেন আপনাকে বলছে কি, একটু অঙ্কটা একবার দেখেন তাহলে আপনার জন্য ক্লিয়ার হবে। 1,2 এবং হচ্ছে 3,6, 1,2 এবং 3,6 বিন্দু দ্বারা সংযুক্ত রেখাকে যে বিন্দু 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে আমরা যদি জাস্ট সিম্পলি একটা রেখা কল্পনা করি এবং ওই রেখাকে আমরা যদি বলি যে এই পয়েন্টটুকু হচ্ছে আমার 1:2 আর এই পয়েন্টটুকু হচ্ছে আমার 3:6, আর এটার মাঝখানে ধরে নেন যে কোনো একটা পয়েন্ট, একটা বিন্দু আছে, সেই বিন্দুটা হচ্ছে আমার x, y। তো এই বিন্দুটা কি করতেছে, এই রেখাকে 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত করছে। এখন আপনাকে এখান থেকে বের করতে বলা হচ্ছে যে স্থানাঙ্কটা বের কর, মানে কি x এর স্থানাঙ্ক বের করতে হবে আর হচ্ছে আপনার y এর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে আপনি এখান থেকে ডিরেক্টলি করতে পারেন। x = কি হবে বলেন তো, এই যে 2 আছে না, এই 2 এর সাথে গুণ দিবেন কত, ওইখানে 3 প্লাস, আবার এইখানে আপনার হচ্ছে 3 আছে, ওইটা হচ্ছে আপনার 1 এর সাথে গুণ দিবেন আর ডিভাইডেড বাই 2 প্লাস 3। সিমিলারলি আপনি y করবেন, y যখন করবেন কত হবে বলেন তো, 2 × 6 প্লাস 3 × 2 ডিভাইডেড বাই 2 প্লাস 3। ওকে, তো এখান থেকে আপনি যখন করবেন তখন অ্যান্সার দেখবেন 9/5 আসতেছে। এখান থেকে অ্যান্সার করবেন 18/5 আসতেছে। বুঝতে পারছি, সো এক্স ওয়াই ইজিলি বের করা যায়। তো তারপরে আমাদের হচ্ছে আরেকটা অঙ্ক করি আমরা। আচ্ছা, এই অঙ্কটা দেখি। এই দুইটা বিন্দুর দুইটার সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। সমত্রিখণ্ডক, তাহলে আগে বুঝেন যে এটা এগুলো কেমনে করে। ধরেন এই একটা সরলরেখা আছে, একটা সরলরেখাকে যদি সমত্রিখণ্ডক বানাইতে হয় তাহলে কয়টা বিন্দু দিয়ে ছেদ করতে হয়, দুইটা না, এই একটা আর ধরে নেন এই একটা, ঠিক আছে। তো এইখানে আমরা চিন্তা করে নিচ্ছি যে এইখানে একটা পয়েন্ট আছে সি, সেটা হচ্ছে 7,5, আর এইখানে হচ্ছে আমার একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে ডি, এটা হচ্ছে -2, হচ্ছে -1, আর এইখানে ধরে নেন এ আর বি। এখন এই এ বি এর যে স্থানাঙ্ক আছে, এই এ এর স্থানাঙ্ক আর হচ্ছে আপনার বি এর স্থানাঙ্ক যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার বের করতে হবে। কথা বুঝছেন? তা আমরা একবার এ এর জন্য কল্পনা করব, একবার বি এর জন্য কল্পনা করব, একবার এ এর জন্য কল্পনা করব, একবার বি এর জন্য করব। যখন আমি এ এর জন্য কল্পনা করব তখন আমি এটাকে কি বলতে পারি বলেন তো, আমি যখন এ এর জন্য কল্পনা করব তখন আমি কিন্তু এটা এখানে বলবো যে এইটুকু আমার হচ্ছে 1 আর এইটুকু হচ্ছে আমার 2, মানে কি এ রেখা, এ বিন্দুটা হচ্ছে এই সিডি রেখাকে 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করছে, ঠিক আছে। তো এটা আঁকাটা ভালো হয় নাই, মুছে দিতেছি। তো আমরা কথাটাই লিখি যে আমরা এখান থেকে লিখব কি, যে এ বিন্দুটি সিডি রেখাকে
1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আপনি এখান থেকে এর স্থানাঙ্কটা বের করতে পারেন না? তাহলে এখানে এর স্থানাঙ্কটা কী হবে বলেন তো? এই যে এখানে হচ্ছে আপনার 1 আর এইখানে হচ্ছে আপনার 2, ঠিক আছে? আমরা বিটা পরে লিখি, হ্যাঁ, এটা আমরা একটু পরেই, সরি, তো আমরা জাস্ট এখানে 1 আর এখানে 2 দিই। তাহলে বলেন সেম আগের মতো হিসাব। তাহলে 1 এর সাথে গুণ হবে -2, 1 × -2, তারপর একটা প্লাস 2 × হবে 7 আর ডিভাইডেড বাই কত হবে 1 + 2, কমা আরেকটা স্থানাঙ্ক লাগবে না? তো আরেকটা স্থানাঙ্ক কী হবে বলেন তো? 1 × -1 + 2 × 5 আর ডিভাইডেড বাই হচ্ছে আপনার কত 1 + 2। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? তো এখান থেকে আপনি করবেন, এখান থেকে আপনি পাবেন 4,3। আবার সেম আমরা একইভাবে এইখানে এখন আমরা এটা মুছে দিব, এটা মুছে দিব, আবার এইখানে আমরা কি দিব? এখন হচ্ছে আমরা বি দিব। যখন আমরা বি বলবো তখন এটা কত হবে 2 আর এতটুকু কত হবে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করছে। তাহলে আমরা আবার সেম কথাটা লিখব যে বি বিন্দুটি সিডি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্তি করে। বি বিন্দুটা সিডি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এখন আমরা যদি আবার বি বিন্দুর জন্য বের করতে চাই তাহলে বলেন আমরা বি বিন্দুর জন্য বের করতে পারবো না? আশা করি পারবো। তো আসেন আমরা একটু করি। তো বি বিন্দুর জন্য যখন আমরা করব তখন আমরা কীভাবে লিখব? তখন আমরা লিখব হচ্ছে এই যে 2 এটার সাথে কত হবে বলেন তো? -2, সেম, একদম সেম। তো 2 × -2 প্লাস তারপরে হচ্ছে আপনার 1 × হচ্ছে 7 আর ডিভাইডেড বাই হচ্ছে আপনার 2 + 1, সেমভাবে কমা আপনার 2 × হচ্ছে -1 প্লাস 1 × হচ্ছে 5 ডিভাইডেড বাই হচ্ছে 2 + 1। ইজি ম্যাথ করবেন, এখান থেকে আপনি কত পাবেন? 1,1 পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে একটা হবে 4,3, একটা হবে 1,1, একটা হবে 4,3, একটা হবে 4,3 আর একটা হবে 1,1। ওকে, চলেন এরপরে আমরা আগাই। আমরা পেজ নাম্বার 7 দেখব এখন। আচ্ছা, এরপর একটা ভালো অঙ্ক আছে। ওকে, এই অঙ্কটা দেখেন। এ এবং বি বিন্দু দুইটার স্থানাঙ্ক যথাক্রমে হচ্ছে আপনার -2,4 এবং 4,-5। এবি রেখাকে সি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো যেন এবি = হচ্ছে 3BC হয়, এবি = 3BC হয়। তো সি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। তার মানে কথাটা অনেকটা এরকম যে সেটা হচ্ছে যে আপনার এটা ধরেন আপনার এবি রেখা, ওকে, এটা ধরেন আপনার হচ্ছে এবি রেখা। তো এটা যদি এবি রেখা হয়, এই এবি রেখাকে আপনার হচ্ছে এই যে দেখছেন সি পর্যন্ত বর্ধিত করছি। এটা ছিল এ, এটা ছিল আপনার পয়েন্টটুকু হচ্ছে আপনার বি, এটা হচ্ছে আপনার সি পর্যন্ত আমি এটাকে বর্ধিত করছি, এটাকে আমি সি পর্যন্ত কিন্তু বর্ধিত করছি, ঠিক আছে? কারণ আমি যে এটাকে সি পর্যন্ত বর্ধিত করছি তাহলে আমার যে এর স্থানাঙ্ক সেটা তো দেওয়া আছে -2,4, তাহলে এটা হচ্ছে আপনার -2,4। আর আপনার যে বি এর স্থানাঙ্ক সেটাও দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার 4,-5। আর এখন বলা হচ্ছে সি বিন্দুটা যে স্থানাঙ্ক এটাকে আমি ধরে নিতে পারি যেটা হচ্ছে আমার x, y, এটা কিন্তু আমি ধরে নিতে পারি। তাহলে আমি এখানে আমাকে একটা ইকুয়েশন দাঁড় করাইছে তারা, সেটা হচ্ছে যে তারাই বলতেছে যে এখানে AB = হচ্ছে 3BC হবে, এমনভাবে করা হয়েছে যেন AB = 3BC হয়। তাহলে বলেন তো ভাই এটা থেকে একটু কাপচাপ করা যায় না? সেটা কি? AB বাই হচ্ছে BC = হচ্ছে 3। তারপর আমরা এখান থেকে কি বলতে পারি বলেন তো? আমরা একটা কাজ করতে পারি এখানে, সেটা হচ্ছে ধরেন BCর যে মানে পার্টটুকু আছে, হ্যাঁ, AB + BC যে পার্টটুকু আছে, বা ধরেন আমরা এখানে একটু এইভাবে লেখা যায়, দেখেন তো, AB + BC ডিভাইডেড বাই হচ্ছে BC = 3 + 1 ডিভাইডেড বাই 1। দেখেন তো এই জিনিসটা বুঝেন কিনা আপনারা? 3 + 1 ডিভাইডেড বাই 1। তো এই জিনিসটুকু যদি বুঝেন তাহলে আমরা এখান থেকে লিখতে পারি
এবি প্লাস বিসি, এটা মানে হচ্ছে আসলে এসি ডিভাইডেড বাই হচ্ছে বিসি ইজ ইকুয়াল টু 3/4 ডিভাইডেড বাই হচ্ছে 1। অর্থাৎ আমরা এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে এবি বাই বিসি, এটার সাথে আমরা একটা বিসির টার্ম যোগ করছি। ক্লিয়ার? এবির সাথে একটা বিসির টার্ম যোগ করছি, আবার বিসি দিয়ে ভাগ করা আছে। সিমিলারলি এখান থেকে আমরা 1 মানে বাড়াইছি এখান থেকে। ওকে, তো এখন এইটুকু যদি আপনারা বুঝতে পারেন তাহলে তো এখন সহজ হয়ে গেছে। তা এসি বাই বিসি, তার মানে এই জায়গাটা থেকে আমরা একটা কথা লিখতে পারি, সেটা হচ্ছে যে এসি ইজ ইকুয়াল টু ইস টু বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে 4:1। এসি ইস টু বিসি হচ্ছে 4:1। তার মানে বিসি ভিতরে এখানে হচ্ছে 1, আর এইখান থেকে এস থেকে সি পর্যন্ত হচ্ছে ইস টুটা হচ্ছে 4। ঠিক আছে? তাহলে এখন আপনি বের করতে পারবেন না, এইটুকু যদি আপনার 4 হয় মানে পুরোটা 4 আর এইটুকু হচ্ছে আপনার 1, তাহলে আপনি এখান থেকে এক্স বের করতে পারেন, আশা করা যায়। এটা আরও একটা ভাবে করা যায়, 4টা ভাবে করা যায়। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এক্স এর স্থানাঙ্কটা বের করতে চাই তাহলে কত হবে? ওই যে 4 উপরে 4 আছে, হ্যাঁ, ওই 4-এর সাথে এইখান থেকে আপনার গুণ হবে কত? 4। তো 4 ইন্টু হচ্ছে 4 মাইনাস 1 ইন্টু হচ্ছে আপনার -2 আর ডিভাইডেড বাই হচ্ছে আপনার 4 - 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 6 হয়ে যাবে। সিমিলারলি ওয়াই ইজ ইকুয়াল টু 4 ইন্টু হবে -5 আর -1 ইন্টু হবে 4 আর ডিভাইডেড বাই হবে 4 - 1 ইজ ইকুয়াল টু হচ্ছে -8। তাহলে এখান থেকে কিন্তু স্থানাঙ্কটা চলে আসছে 6, -8। আর এটা কীভাবে হইলো? এটা হচ্ছে আপনার অন্তর্বিভক্তি না, এটা হচ্ছে আপনার বহির্বিভক্তির যে সূত্রটা আছে ওইটা ইউজ করে করছে। ঠিক আছে? এটা হচ্ছে বহির্বিভক্তি, আপনি জাস্ট একটু সূত্রের সাথে মিলাইন, ইনশাল্লাহ আপনি পারবেন। ঠিক আছে? আর তারপর কথা হচ্ছে যে এটা আরও একটাভাবে করা যাইতে পারতো, এটা আরও একটাভাবে করতে পারতো, কিন্তু ওইভাবে একটু বড় হইতো। ওইটা হয়তো আপনাদের খাতায় করাইছি, তো আপনারা ওইটা একটু দেখেন, ওটা দেখলে আপনারা আসলে বুঝে যাবেন যে ওটা আসলে কীভাবে করে। ঠিক আছে? ওটা আপনারা যদি একটু খাতা দেখেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনারা বুঝবেন। তা আসেন আমরা এরপরে একটু করি, এরপরে কত করা যায়। আমরা 8 অঙ্ক পাইছি, ওটা ভালো। ওকে, অঙ্কটা আসেন। কী বলা আছে? এত এত বিন্দু দুইটা সংযোগ রেখাংশকে এক্স অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে, তাই না? তাহলে ধরে নেন যে এইটা হচ্ছে আপনার রেখা আছে, ওকে, আর এইটা হচ্ছে আপনার এক্স অক্ষ আছে, এইটুকু হচ্ছে আপনার এক্স অক্ষ, আর এই হচ্ছে আপনার সে রেখা। তাহলে এখানে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে আপনার ধরে নেন এ, সেটা হচ্ছে আপনার 7,7, আর এইখানে অবশ্যই আর একটা বিন্দু, সেটা হচ্ছে আপনার বি, এটা হচ্ছে আপনার -5, -10। এতটুকু যদি বুঝতে পারেন, তো এখন এক্স অক্ষরেখা যে অনুপাতে অন্তর্ভুক্ত করছে, তো এখন এক্স অক্ষরেখা যদি কোনো একটা রেখাকে ছেদ করে তাহলে সেখানে কঠিন মান কত হবে ভাইয়া বলেন তো? 0 না? তাহলে আমরা x, 0 আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে k:1 অনুপাতে অন্তর্ভুক্ত করছে, ধরে নিতে পারি যে k:1 অনুপাতে অন্তর্ভুক্ত করছে। তাহলে এখন আপনি যদি একটু সূত্র বসান তাহলে কী হবে বলেন তো? k ইন্টু -10, তারপর একটা প্লাস, তারপরে 1-এর সাথে গুণ হবে কত? 7, আর ডিভাইডেড বাই হবে আপনার এখান থেকে হচ্ছে আপনার ডিভাইডেড বাই হবে কত? k+1 আর ইকুয়াল টু কত? ইকুয়াল টু হবে 0। ঠিক আছে? ইকুয়াল টু 0। আমরা কিন্তু পরেরটার জন্য বের করছি, কারণ এক্সের টার্মটা তো আমরা জানি, আমাদের ওই পরেরটুকু যেটা এটা তো আমরা জানি না, এক্সের মানটা তো জানি না, আমরা পরেরটার জন্য বের করছি। ক্লিয়ার? সো সিম্পলি এখন আমরা এখান থেকে যদি করতে চাই তাহলে এখান থেকে কত আসবে? -10k আর প্লাস হচ্ছে 7 ইকুয়াল টু 0। ওই যে k+1টা যদি 0-এর সাথে গুণ হয়ে যায় 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আপনি লিখতে পারেন 10k = আসলে 7। তাহলে আপনি এখান থেকে k এর ভ্যালু পেয়ে গেছেন, সেটা হচ্ছে 7/10। k এর ভ্যালু পেয়ে গেলেন। এখন আপনি এইখানে আপনি একটুকে বলছিলেন যে এটা আসলে k:1 অনুপাতে অন্তর্ভুক্ত, এখন k এর ভ্যালু আপনি জানেন 7/10, তাহলে ইস টু কত? 1। তাহলে এখন আমরা এখান থেকে কী লিখতে পারি? 7:10।
তাইলে এখন যে অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে তা বের করো। তাহলে আমরা যে বিন্দুতে বিভক্ত মানে কি বলে যে বিভক্ত করে যে অনুপাতে সেটা আমরা বের করে ফেলছি। আবার বিভাজন বিন্দুর আমরা বুঝটাও কি জানি না, বুঝটাও কি জানবো না। আমরা যেহেতু কে এর মানটা জেনে গেছি যে কে এর ভ্যালু হচ্ছে 7/10, তাহলে কে এর মানটা যদি এখানে 7/10 যদি হয়, কে এর ভ্যালুটা যদি 7/10 হয়, আমরা এক্স এর মানটা বের করতে পারবো না। সো ওইটুকু আপনারা ইনশাল্লাহ পারবেন। ওকে, সো অক্ষ দ্বারা বিভক্তিরটা বুঝতে পারছি। আচ্ছা চলেন এরপরে আমরা দেখি। তো 16 নম্বর একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে যে 2, -4 এবং হচ্ছে 3, -3,6 এই বিন্দু দুইটার সংযোগ রেখাংশকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ রেখা যে অনুপাতে বিভক্ত করে তা বের করো। তো এইখানে একটা টেকনিক আছে, ঠিক আছে, এখানে একটা টেকনিক আছে। সেটা কি, আমরা যদি এগুলো এমসিকিউতে আসে আমরা ডিরেক্টলি করতে পারবো। সেটা হচ্ছে যে এক্স অ্যাক্সিসে যে অনুপাত অন্তর্ভুক্ত করবে সেটা হবে কি, সেটা হবে -4 ডিভাইডেড বাই হবে 6, জাস্ট একটা মডুলাস দিবেন। তাহলে হিসাব করলে কত হবে বলেন তো? -4/6 যদি করেন আপনি কত আসবে? 2:3 আসবে না? ক্লিয়ার? তারপর আপনি যদি এখান থেকে আবার একটা ওয়াই অ্যাক্সিসটা বের করতে চান তাহলে সেটা কত হবে? সেম, ওয়াই অ্যাক্সিসটা হবে 2 ডিভাইডেড বাই -3 ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 2:3। শেষ, এটাই হচ্ছে আপনার অ্যান্সার। আনকমন যে এই জিনিসটা কীভাবে এত ইজিলি হলো, জাস্ট একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে দুইটা বিন্দুর সংযোগ রেখাংশ, সংযোগ রেখা যদি এক্স অক্ষকে বিভক্ত করে, দুটি বিন্দুর সংযোজক রেখাংশ, সংযোজক রেখাংশ যদি সেটা এক্স অক্ষরেখাকে বিভক্ত করে, এক্স অক্ষরেখাকে যদি সেটা বিভক্ত করে তাহলে সেটা হবে জাস্ট সিম্পলি কোটিদ্বয়ের অনুপাত। কী হবে? জাস্ট কোটিদ্বয়ের অনুপাত, আর বাইরে একটা মডুলাস দেবেন, পারা যাবে। আবার যদি আমরা সেম কথাটাই বলি যে দুটি বিন্দুর সংযোগ রেখাংশ যদি ওয়াই অক্ষরেখাকে, দুটি বিন্দুর সংযোজক রেখাংশ যদি ওয়াই অক্ষরেখাকে বিভক্ত করে তাহলে জাস্ট এখানে হবে ভুজদ্বয়ের অনুপাত, ঠিক আছে, ভুজদ্বয়ের অনুপাত। ওকে, এই দুইটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এই টাইপের অঙ্ক পারা যাবে। এটা হচ্ছে জাস্ট ফর্মুলার মতো কাজ করবে। আশা করি বুঝতে পারছেন। তো চলেন আমরা যদি এটা বুঝে যাই তাহলে আমরা একটা ভালো একটা অঙ্ক করব। এই অঙ্কটা ভালো, এই অঙ্কটা কিন্তু ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, ইনশাআল্লাহ কঠিন লাগবে না। আপনাকে বলছে কি যে 0,-1 এবং হচ্ছে 15,2 এই দুইটা বিন্দু সংযোগ রেখাংশকে একটা সরলরেখা যে অনুপাত অন্তর্ভুক্ত করছে, জাস্ট সেটা নির্ণয় করে দিতে হবে, একদম ইজি, ঠিক আছে। তো আমরা জাস্ট কি করব, ধরে নেন এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ আর এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, ঠিক আছে। আচ্ছা আমাদের প্রশ্নটা শুনি। তো দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশ, তো ধরে নিচ্ছে একটা বিন্দু আছে সেটা হচ্ছে আমাদের না আমরা অন্যভাবে একটু আঁকি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। রেখাটা একটু বাঁকা আঁকি। ওকে, সো আসেন, তো এই বিন্দুটাকে আমরা বললাম এ, সেটা হচ্ছে আমার 0,-1, আর আরেকটা বিন্দু এটা হচ্ছে আমার বি, এটা আমি ধরে নিলাম হচ্ছে 15,2। ওকে, তো এই দুইটা বিন্দুর যে সংযোগ রেখাংশ আর এই যে অক্ষটা আছে না, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, বুঝছেন, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। তো এটা একটা বিন্দুতে ছেদ করে ফেলছে না, সেটা হচ্ছে কত, সি অফ এক্স, ওয়াই। তা আমরা জাস্ট বলে নিলাম যে এটা হচ্ছে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। আর এই যে রেখাটা মানে আমার যে এক্স অক্ষটা, ঠিক আছে, এই যে সরি এক্স অক্ষ না, আসলে এটা একটা সরল রেখা, আমরা ওই যে আগের বার এক্স অক্ষ আঁকছি তো, তো ওই জন্য বলতে ফেলতেছি একটু। এইটা হচ্ছে আমার সেই সরলরেখাটা। তো ওই সরলরেখার সমীকরণ আমি ইনশাল্লাহ জানি, সেটা কি, সেটা হচ্ছে আমার 2x + 7y + 3 = 0। অ্যান্ড এই সরলরেখাটা যে অনুপাতে বিভক্ত করছে সেটা নিয়ে কথা বলেন তো ভাই, আমি এখান থেকে x সমান কি বলতে পারবো? বলা যাবে না? x সমান এখানে বলা যাবে?
দেখেন তো এক্স সমান কী বলা যায়, এক্স সমান বলা যাবে এই কে এর সাথে 15 গুণ কে ইন্টু 15, ওই যে অন্তর্ভুক্ত সূত্র, প্লাস 1 ইন্টু 0, আর এখান থেকে আমার ডিভাইডেড বাই কত হবে, কে প্লাস 1, আবার এখান থেকে আমি লিখতে পারি কত বলেন তো, 15 কে, আর 1 ইন্টু 0 করলে তো 0, আর এখানে কে প্লাস 1। আবার ওয়াই সমান আমি কী লেখা যাবে, ওয়াই সমান লেখা যাবে যে আপনার এই কে এর সাথে হচ্ছে আপনি 2 গুণ করবেন, তাই না, তাহলে 2কে আর 1 এর সাথে -1 দিলে -1 ডিভাইডেড বাই হবে কে প্লাস 1। এখন আমার যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা হচ্ছে এরকম যে 2x প্লাস হচ্ছে 7y আর হচ্ছে প্লাস 3 ইকুয়াল টু 0। জাস্ট সিম্পলি এই সমীকরণটা দিয়ে যেহেতু এই বিন্দুটা গেছে, তাহলে ওই সমীকরণ দ্বারা হচ্ছে ওই বিন্দুটা সিদ্ধ, সমীকরণ দ্বারা ওই বিন্দুটা সিদ্ধ। তার মানে এখানে আপনি জাস্ট 2 ইন্টু এক্স এর ভ্যালুটা বসাবেন, 15k ডিভাইডেড বাই হচ্ছে আপনার কে প্লাস 1 প্লাস 7 ইন্টু ওয়াই এর জায়গায় বসাবেন 2k মাইনাস 1 আর ডিভাইডেড বাই হচ্ছে আপনার কে প্লাস 1 আর একটা প্লাস 3 দিয়ে ইকুয়াল টু 0 দেবেন। সো সিম্পলি এখান থেকে আপনি সলভ করবেন, আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনি কে এর ভ্যালু দেখবেন, এখান থেকে পাবেন 4 বাই হচ্ছে আপনার 47। তাহলে আপনি এখান থেকে বলতে পারেন কি, কে এর ভ্যালু যেহেতু জানেন, তাহলে অতএব কে ইস টু 1 ইজ ইকুয়াল টু 4 ইস টু 47। জাস্ট এইটুকুই হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। ওকে, আসুন এরপরে আমরা পরের পেজে যাই। আচ্ছা, এই টাইপের অঙ্ক আসে পরীক্ষায়, সলভ একটু বড়, বুঝছেন, কিছু করার নাই, আমিও কষ্ট করে নিতেছি, আপনারা কষ্ট করে দেখেন। এই অঙ্কটা দেখেন, এবিসিডি সামান্তরিকের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এবিসিডি সামান্তরিকের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে যথাক্রমে এত এত এত। চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা আপনাকে বের করতে বলছে। জাস্ট একটা অঙ্ক করলে আপনার জন্য একদম পুরো পানির মতো সহজ হয়ে যাবে। দেখেন তাহলে আমরা করি, একটা শেপে যাই। ও এনে মনে হয় সামান্তরিক আছে, হ্যাঁ এখানে সামান্তরিক আছে, বাহ, এটা থেকে অনেক ভালো হইলো আমাদের জন্য। ওকে, এটা হচ্ছে একটা সামান্তরিক, ঠিক আছে। তা এখন আমি ধরেন এইখানে একটা পয়েন্ট বলতে পারি, সেটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে 3,2। এখানে একটা পয়েন্ট আছে, সেটা ধরেন বি, এটা হচ্ছে আমার 2, -1। এখানে একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে আমার সি, 8, -3। আর এইখানে একটা পয়েন্ট আছে যেটা আমি জানি না, চতুর্থ যে শীর্ষবিন্দু যেটা আমি জানি না আসলে, সেটা আমার ডি, সেটা হচ্ছে আমার x, y। এখন আমাকে ওই বিন্দুটা বের করতে বলা হচ্ছে। এখন আমরা কিন্তু জানি যে সামান্তরিকের যে দুইটা কর্ণ আছে, সামান্তরিকের যে এই দুইটা কর্ণ আছে, এই যে একটা কর্ণ আর একটা কর্ণ, এই যে একটা কর্ণ, ঠিক আছে। এই দুইটা কর্ণ একটা বিন্দুতে ছেদ করছে না, বলেন তো, ও একটা বিন্দুতে ছেদ করছে না। এখন এই যে ও বিন্দুটা যেটা, হ্যাঁ, তো আমি জাস্ট একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে এই ও বিন্দুর স্থানাঙ্কটা আপনি কি বের করতে পারেন না, ও বিন্দুটা, কারণ ও কিন্তু এই এসি রেখার মধ্যবিন্দু, ও হচ্ছে এসি রেখার মধ্যবিন্দু, ও হচ্ছে এসি রেখার মধ্যবিন্দু, আবার বিডি রেখারও সে মধ্যবিন্দু। তাহলে আপনি কিন্তু ও বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারেন। তাহলে আমরা এখান থেকে ও বিন্দুর স্থানাঙ্কটা কেমনে বের করতে পারি, ও বিন্দুর স্থানাঙ্ক কীভাবে বের করা যায়, ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2, কোটিদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কত হবে বলেন তো, 3 + 8 ডিভাইডেড বাই 2, 2 ± -3 ডিভাইডেড বাই হচ্ছে 2। ওকে, সিম্পলি আবার আরেকবার আমরা হচ্ছে এটা কার জন্য করছি, এটা কার জন্য করছি, এটা হচ্ছে আমরা করছি হচ্ছে এসি এর জন্য, এটা করছি আমরা কার জন্য, এসি এর জন্য। সিমিলারলি আমরা যদি এই জিনিসটা বিডি এর জন্য করি, তাহলে আমরা কি লিখব বলেন, বিডি এর জন্য যদি করি তাহলে x + 2 ডিভাইডেড বাই হচ্ছে 2, y -1 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এটা কার জন্য হবে, এটা হবে আপনার বিডি এর জন্য হবে। এখন এই দুইটি তো সমান, তাই না, এই দুইটা সমান না, বলেন তো। তাহলে এখানে কি আমরা লিখতে পারি না, অতএব আমরা লিখতে পারি x + 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 3 + 8 ডিভাইডেড বাই 2। জাস্ট সিম্পলি এখান থেকে হিসাব করবো, x + 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 3 + 8, আর এখানে আপনি লিখতে পারেন 8 × 3 = 10, 11, 11 থেকে 2 গেলে কত থাকবে, 9। তাহলে x এর ভ্যালু যখন হচ্ছে 9, x এর ভ্যালু যখন আপনি 9 পাইছেন, তাহলে আপনি y এর মান কত পাবেন, দেখি। আবার এখানে আমরা বলতে পারি y - 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 2 - 3 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখান থেকে y এর ভ্যালু পাবো 0। তাহলে আসলে ডি এর স্থানাঙ্ক হচ্ছে, অতএব
আপনার ডি এর স্থানাঙ্ক হচ্ছে 9,0, ডি এর স্থানাঙ্ক হচ্ছে আপনার 9,0। ক্লিয়ার? বুঝতে পারছি? আশা করি তো পারা যায়, পারা যাবে। ওকে, এটাই শেষ এখানে। হ্যাঁ, এটা কিন্তু এইভাবে বের করা যায়। আবার আপনি আরও একটা স্টাইল কিন্তু এটা বের করতে পারেন। সেটা কীভাবে বলেন তো? আপনি তো এখানে এই যে কি বলে সিডি যে রেখাটা আছে, এই যে সিডি রেখা যেটা আছে, তো এই সিডি রেখাটা আপনি দূরত্ব একটা বের করতে পারেন। আবার এবি রেখার দূরত্ব কিন্তু আপনি বের করতে পারেন। তাহলে এবি ইকুয়াল টু সিডি বসে ওখান থেকে আপনি এক্স ওয়াই বের করতে পারেন। আপনি এটা করে দেখতে পারেন, ইনশাল্লাহ এটা আপনার হবে। ওকে, তো এটার জন্য আমরা বাসায় একটা কাজ দিয়ে দিই। এই অঙ্কটা আপনারা বাসায় ট্রাই করবেন। হ্যাঁ, ওকে, তো এরপরে হচ্ছে আমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে ভারকেন্দ্র। পরের টপিক্সটা সহজ জিনিস, এগুলো ভরকেন্দ্র আমরা এটা আগেও পড়াইছি, জাস্ট কিছু না। আমরা একটা ত্রিভুজ নিব। আচ্ছা, এখানে তো ত্রিভুজ ছিল, তা আমি জানতাম না তো ত্রিভুজ ছিল। তো এখানে জাস্ট কি হচ্ছে দেখেন, এখানে একটা ত্রিভুজ আছে, ধরে নেন ভাইয়া, ধরে নেন যে এটা হচ্ছে এ, আর এইখানে হচ্ছে আপনার বি, আর এইখানে হচ্ছে আপনার সি। এখন এ বিন্দুটা আমি ধরে নিচ্ছি যে x1, হচ্ছে y1, আর আপনার হচ্ছে যে বি বিন্দুটা আছে সেটা কত, সেটা ধরে নেন x2, হচ্ছে y2, আর সি বিন্দু যেটা সেটা হচ্ছে x3, হচ্ছে y3। এখন এই তিনটা বিন্দু, এখন জাস্ট আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এ বিন্দু থেকে বিসি রেখার উপর একটা লম্ব টানবো, বি বিন্দু থেকে এসি রেখার উপর একটা লম্ব টানবো, সি বিন্দু থেকে এবি রেখার উপর একটা লম্ব টানবো। এই তিনটা লম্ব টানার পরে এটা একটা বিন্দুতে ছেদ করছে না, ওই বিন্দুটা একটা নাম দিব যেটা হচ্ছে আমাদের জি। এখন ওই জি এর স্থানাঙ্ক যদি কেউ বের করতে চায় তাহলে সেটা কী করবে, ডিরেক্ট ফর্মুলা। জি এর স্থানাঙ্ক কী হবে, x1 প্লাস x2 প্লাস জাস্ট বুঝদার যোগফল ডিভাইডেড বাই হচ্ছে আপনার 3, y1 প্লাস y2 প্লাস y3 আর ডিভাইডেড বাই হবে আপনার 3। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? ভারকেন্দ্র বোঝা গেছে না? তাহলে আশা করা যায় পারা যাবে। হ্যাঁ, ওকে, আসেন একটা এমসিকিউ দেখাই। ধরেন এটা একটা ত্রিভুজ আছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে এ, আর এখানে হচ্ছে আপনার বি, আর এখানে হচ্ছে সি। জাস্ট সিম্পলি আমি এইখান থেকে এইভাবে একটা কিছু আঁকলাম, যেটা আমি বললাম সিডি। এটা হচ্ছে আমার সিডি। তো সি এর স্থানাঙ্ক আমি বলে দিলাম আপনার, এটা হচ্ছে 5,2, আর এ এর স্থানাঙ্ক আমি বলে দিলাম আপনার হচ্ছে -3,3, আর বি এর স্থানাঙ্ক আমি আপনাকে বলে দিলাম 7,-1। আর একটা কথা আমি বলছি, সেটা হচ্ছে সিডি হচ্ছে এবি রেখার উপরে মধ্যমা। এই অঙ্কে এই কথাটা বলা আছে, সেটা হচ্ছে আপনার সিডি রেখা হলো এবি রেখার উপর মধ্যমা। মনে রাখবেন সব সময় মধ্যমা হচ্ছে 2:1 অনুপাত অন্তর্ভুক্ত করে, ঠিক আছে? তাহলে এখানে এই ডি বিন্দুর স্থানাঙ্ক কত, 2,1। এখন আপনারা আসলে প্রশ্ন বের করতে বলছে কি সিডি এর দৈর্ঘ্য কত, জাস্ট সিডি এর দৈর্ঘ্য। এখন তো পাগলও পারবে সিডি এর দৈর্ঘ্য, সিডি এর দৈর্ঘ্য বের করতে পারবে না। তাহলে সিডি সমান কী হবে বলেন, √5 - 2 হোল স্কয়ার মানে 3 এর উপরে স্কয়ার প্লাস, আর আপনার এখানে হচ্ছে 2 - 1 মানে হচ্ছে 1 এর উপরে স্কয়ার। জাস্ট করবেন, এখান থেকে অ্যান্সার আসবে √10। সহজ। সিডি বাহুটা এবি বাহুর, সিডি হচ্ছে এবি বাহুর উপর মধ্যমা বলছে দেখে কিন্তু এই জিনিসটা করতে পারছেন, নাহলে কিন্তু আপনি পারতেন না। কথা বুঝছেন? ওকে, সো চলেন আমরা 8 অঙ্ক করবো। যেহেতু একটু মাঝখানে আমরা ভারকেন্দ্র পড়াইলাম, এখানে আমরা পড়াইছি হচ্ছে ভরকেন্দ্রটা পড়াইছি। ওকে,
পেজ নাম্বার 10। একটা ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে, ভারকেন্দ্র দেওয়া আছে, আপনাকে তৃতীয় শীর্ষবিন্দুটা বের করতে বলছে। আমার কথা বুঝতে পারছেন? সহজ ম্যাথ, কিন্তু সহজ না, পানির মতো সহজ। দেখেন একটা ত্রিভুজের তিনটা বিন্দু দেওয়া আছে, মনে করেন 2,7, এটা হচ্ছে 6,1, আর এটা হচ্ছে আপনারা জানেন না, এটা হচ্ছে আপনার x,y, আর এই যে হচ্ছে আপনার সেই ভারকেন্দ্র মানে জি, এটাও দেওয়া আছে 6,4। এখন আপনাকে বলছে তৃতীয় যে শীর্ষবিন্দুটা আছে এটা বের করতে। তাহলে আপনি বলেন এই যে জি এর যে প্রথম স্থানাঙ্ক মানে 6 সমান কি শিখছেন? সবগুলো বুঝের যোগফল না, আর ডিভাইডেড বাই কত? 3, ঠিক তো? তাহলে এখান থেকে আপনি দেখেন তো ডিরেক্টলি বের করা যায়। 18 সমান 6 আর 2 হচ্ছে 8 প্লাস হচ্ছে এক্স। তাহলে এখানে আপনার এক্স এর মান কত? 10। আবার 4 সমান হচ্ছে আপনার কত? কোটিগুলো যোগ, তাহলে 7 যোগ 1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে 3 4 12, 8 প্লাস হচ্ছে ওয়াই, এখানে আপনি লিখতে পারেন ওয়াই সমান 12 থেকে 8, তার মানে 4। তাহলে অতএব এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 10,4। এটাই হচ্ছে আপনার অ্যান্সার। আশা করি বুঝছেন। ওকে, এরপরের অঙ্কে যাই আমরা। এই অঙ্কটাও ভালো। দেখেন অঙ্কটা দেখেন, একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলো দেওয়া আছে। যদি ত্রিভুজটার ভারকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থান করে তখন আপনাকে দেখাইতে বলছে যে t1 প্লাস t2 প্লাস t3, ঠিক আছে? এখন আগে এই তিনটা বিন্দু দিয়ে ওই ত্রিভুজের ভারকেন্দ্রটা কী হবে, মানে ভরকেন্দ্রটা কী হবে সেটাকে বলেন। তো আপনি প্রথম কাজ হচ্ছে আপনাকে ভরকেন্দ্রটা বলেন যে আসলে ভরকেন্দ্রটা কী হবে। তো আমরা দেখি, তো ভরকেন্দ্র কী হবে? বুঝদার যোগফল ডিভাইডেড বাই 3। তাহলে at1 স্কয়ার প্লাস at2 স্কয়ার প্লাস at3 স্কয়ার, আর হচ্ছে আপনার ডিভাইডেড বাই হচ্ছে আপনার 3। সিমিলারলি এখানে আসেন, এখানে কি হবে? 2at1 প্লাস 2at2 প্লাস 2at3, আর আপনার সেমভাবে হচ্ছে আপনি ডিভাইডেড বাই 3 লিখবেন, এই তো নাকি? এখন যেহেতু ত্রিভুজটার ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, যেহেতু ত্রিভুজটার ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, প্রশ্নে বলে দিচ্ছে, তাইলে বলেন তো আমরা পড়াইছি না এক্স অক্ষের উপরে অবস্থিত, এক্স অক্ষের উপর যদি অবস্থিত হয়, এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে কোটির মান কত? 0 না? আর আমার এখানে কোটি কোনটা? এই যে 281 প্লাস 282 প্লাস 283, এটা না? তাহলে আমি এখান থেকে আসলে বলতে পারি যে 281 প্লাস হচ্ছে 282 প্লাস হচ্ছে 283, আর হচ্ছে আমার ডিভাইডেড বাই কত বলেন তো? আমার ডিভাইডেড বাই হচ্ছে কত? 3 ইজ ইকুয়াল টু জাস্ট 0। জাস্ট এইখান থেকে আপনি হিসাব নিকাশ করবেন, এইখান থেকে আপনি হিসাব নিকাশ করবেন। কেমনে করবেন? দেখেন থিটা তো ওখানে গেলে চলে যায়, তাহলে 281 প্লাস হচ্ছে 282 প্লাস হচ্ছে 283 ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 0। দেখেন আপনি এখান থেকে সবার মধ্যে থেকে 2 কমন নিতে পারেন, তাহলে t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু হচ্ছে আপনার 0। তাহলে এখান থেকে আপনি লিখতে পারেন t1 প্লাস হচ্ছে আপনার t2 প্লাস হচ্ছে আপনার t3 ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 0। দেখেন এটাই দেখাইতে বলছে আপনাকে, বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। চলেন পরের পেজে যাই। আমরা 12 নম্বর পেজে আছি আমরা, না সরি 11। ওকে, আরেকটা জিনিস সেটাও জানতে হবে, এটা জানি তো, এটা হচ্ছে একটা ত্রিভুজ এখানে, না আমি কিন্তু একদম বেসিক থেকে আপনাদের দেখাচ্ছি, চল আল্লাহ জানে কতটুকু উপকার আপনাদের হচ্ছে, তো দেখার সময় আপনারা বুঝতে পারবেন। এ একটা স্থানাঙ্ক হচ্ছে x1 কমা হচ্ছে y1, আর বি এখানে একটা স্থানাঙ্ক, এটা হচ্ছে আমার x2 কমা হচ্ছে আমার y2,
সি একটা স্থানাঙ্ক আছে, এটা হচ্ছে x3, হচ্ছে y3। আমরা তো জানি না কোন সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, কোন সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন ঘুরবে তখনই কিন্তু সে পজিটিভ পাবে, আর যখন সে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে তখন কিন্তু সে নেগেটিভ পাবে। ঘড়ির কাঁটা যখন সে দিকে ঘুরবে তখন হচ্ছে নেগেটিভ, ঘড়ির কাঁটা যখন বিপরীতে ঘুরবে তখন হচ্ছে সে পজিটিভ। তাহলে এখন আমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, ত্রিভুজ অফ ABC ইজ ইকুয়াল টু, মনে আছে তো নিয়মটা, আগে একটা হাফ দিতে হয়, তারপরটা মডুলাস সাইন দিতে হয়, তারপর কি লিখতে হয় জানি ভাইয়া, x1 y1, তারপরে x2 y2, তারপরে x3 y3, আর ওই x1 y1টা আরেকবার লিখতে হয়। ওকে, দেন আমরা এখান থেকে হিসাব করি। কীভাবে হিসাব করি, ওই যে x1 ইন্টু হচ্ছে y2, x1 এর সাথে y2 যোগ গুণ হয়, তারপর প্লাস হচ্ছে আমার x2 এর সাথে y3 হয়, প্লাস হয় হচ্ছে x3 এর সাথে y1 হয়, তারপর সূত্র একটা মাইনাস হয়ে যায়। তারপর এখানে হয় কি x2 y1 মাইনাস হয়ে যায় কি বলেন তো, ওই y2 এর সাথে x3, তারপর আবার মাইনাস y3 এর সাথে y3 এর সাথে হচ্ছে আপনার x1। এই তো ব্যাপার নাকি? তো পরেরটা জাস্ট এই যে এটার সময় সবগুলো মাইনাস হয়ে যায়, প্রথমবার সবগুলো প্লাস হয়ে যায় নাকি? সো এইভাবে ক্ষেত্রফল বের করা যায়, এটা আমরা জানি। আর একটা প্রসেস আছে, সেটা কি, সেটা হচ্ছে হাফ ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, ভূমি গুণ উচ্চতা। এইভাবেও কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। আর আরেকটা পদ্ধতি আছে, সেটা জানি তো, সেটা কি বলেন তো, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। আর ওই এস বি আমরা জানি বের করে, এস বের করা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ত্রিভুজের 3 বাহুর যোগফল ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে অর্ধ পরিসীমা। এস এর মানটা, এস এর মান হচ্ছে আপনার অর্ধ পরিসীমা, বুঝছেন? সো এইভাবে, এই প্রসেস আর কোনো প্রসেস নাই যেখানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। সো আপনি এখন যদি আমরা এখান থেকে একটা জাস্ট অঙ্ক দিয়ে দিই, এটা ঢাকা বোর্ডে আসা কোশ্চেন, দেখলে আইডিয়া পেয়ে যাবেন। এই যে দেখেন, 3টা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুগুলো হচ্ছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু, ক্ষেত্রফল বের করতে পারছে, একদম সিম্পল, তাই না? জাস্ট আপনি কি করবেন বলেন তো, এখান থেকে আপনি ক্ষেত্রফলটা কেমন বের করবেন, ত্রিভুজ অফ ABC ইজ ইকুয়াল টু আপনি একটা হাফ দিবেন, তারপর মডুলাস সাইন -5 1, তারপর হচ্ছে 4, আর হচ্ছে 5, আর হচ্ছে 7, আর হচ্ছে -4, তারপর -5 দিয়ে আবার 1 দিবেন নাকি? জাস্ট আপনি হাফ দিয়ে দিবেন, বলেন -5 এর সাথে 5 দিলে কত হবে, -25। সূত্রে একটা প্লাস, কিন্তু এটা মাইনাস আছে, প্লাস মাইনাস 4 4 হচ্ছে 16, প্লাস 7 1 7, তারপর -4 1 4, মাইনাস হচ্ছে 5 7 35, তারপর প্লাস মাইনাস মাইনাস প্লাস, আর প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, 4 5 হচ্ছে 20। আশা করি বুঝছেন। সো এরপর এটা এখানে ক্যালকুলেশন করবেন, তো হাফ ইন্টু -93 আসবে, এটা ক্যালকুলেশন করবেন, 93 ডিভাইডেড বাই 2 আসবে। ঠিক আছে, -93 কেন থাকবে না বলেন তো, এখানে মডুলাস আছে না, মডুলাসের মধ্যে মাইনাস থাকতে পারে, এখানে কিন্তু মডুলাস আসিল। ওকে, আর এখানেও আপনার মডুলাস আছে, ক্লিয়ার, বুঝছেন? ওকে, আর মডুলাসটা দিয়ে দিই, নাহলে আবার বেজার লাগবো। মডুলাসটা দিয়ে দিলাম। ওকে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরের অঙ্কে আসি। এই অঙ্কটা দেখি, ABC 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, ত্রিভুজটা ক্ষেত্রফল নির্ণয় করো এবং এর সাহায্যে এ হতে BC বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এ হতে BC বাহুর উপরে লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হচ্ছে। ঠিক আছে, জাস্ট একটু ছবি দেখি, তাহলে আমাদের জন্য ক্লিয়ার হবে। অঙ্ক পারবেন আপনারা। এই হচ্ছে ত্রিভুজ। ঠিক আছে, জাস্ট আপনার এখানে ধরেন A আছে, এখানে আপনার B আছে, আর এখানে C আছে। আর আপনার কি বলছে বলেন তো, ক্ষেত্রফল তো আপনি বের করতে পারবেন নাকি? ক্ষেত্রফল বের করতে পারবেন না। প্রসেস নাম্বার 1 কি বের করবেন, ত্রিভুজ অফ ABC ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার হাফ, একটা মডুলাস, তারপর দিবেন 5 6, তারপর দিবেন -9 1, তারপর দিবেন -3 -1, তারপর আবার দিবেন 5 6, সেটা দিয়ে আপনি ক্ষেত্রফল করেন, আপনি দেখবেন যে এখানে অ্যান্সার আসবে 29। ওকে, আচ্ছা এরপরের কাজ কি, এরপর আপনার কাজ বলছে যে এ হতে BC বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হয়। এ হতে BC বাহুর উপরে লম্বের দৈর্ঘ্য, মানে এই দৈর্ঘ্যটা বের করতে বলছে, এই যে এই দৈর্ঘ্যটা H।
তাহলে এখন আপনি কী করবেন, এরপরের প্রসেস বিসি বাহুর দৈর্ঘ্যটা বের করবেন। বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবেন না, বিসি বাহুর দৈর্ঘ্য দেখবেন যে √2 আসতেছে। ঠিক আছে, এখন আমরা কি জানি, আমরা জানি ত্রিভুজ, লাস্টের পার্টটুকু দেখাই দিচ্ছি। এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি বিসি, উচ্চতা হচ্ছে এইচ। এখন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলই তো আপনি জানেন 29 ইজ ইকুয়াল টু হাফ দেন বিসি এর মান জানেন 2√10 আর ইন্টু হচ্ছে এইচ। তাহলে এখান থেকে আপনি এইচ বের করতে পারবেন না, তো এইচ এর ভ্যালু কত আসবে, 29 ডিভাইডেড বাই আপনার √10 একক করাই দিলাম অঙ্কটা। ওকে, চলেন এরপরে যাই। আসেন এরপরে আমরা দেখি এরপরে কি করা যায়। তো এখানে কয়েকটা জিনিস কিন্তু কাজ করে, হ্যাঁ, অঙ্কগুলো কিন্তু বেশ সহজই, আমি যতটুকু পারতেছি চেষ্টা করতেছি। দেখেন মোটামুটি রাত প্রায় 1টা-2টা বাজতেছে, তো আপনার একটু ভিডিওগুলো দেখে ফেলবেন, আপনাদের জন্যই নেওয়া, দেখে ফেলবেন, কাজে দেবে ইনশাল্লাহ। তো আসেন পরের অঙ্কটা দেখেন তো, যদি একটা ত্রিভুজে 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে এবং বলতেছে এর ক্ষেত্রফল যদি 6 হয় তবে এই জিনিসটা দেখাইতে হবে, তো সহজ। তো আসেন আমরা প্রথম কাজ কি করব বলেন তো, আমরা প্রথম কাজ যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফলটা বের করতে পারবো না, জাস্ট একটা হাফ দিব, মডুলাস দিব, তারপর কি লিখব, এক্স ওয়াই 1 2, তারপর হচ্ছে 2 1, আবার হচ্ছে এক্স ওয়াই। এখন এখানে একটু কথা আছে, হাফ দিলাম, তাহলে এখানে কত হবে, 2x প্লাস 1 প্লাস হচ্ছে 2y মাইনাস ওয়াই মাইনাস 4 মাইনাস হচ্ছে এক্স, তাই না? জাস্ট এখানে হাফ দিবেন, 2x থেকে গেলে x দিবেন, তারপর 2y থেকে y গেলে হচ্ছে y দিবেন, -4 প্লাস 1 তার মানে কত, -3 না, এই হচ্ছে -3। ওকে, এখন এই যে ক্ষেত্রফলটা যেটা আসলো এটা সমান সমানই তো আপনার 6 বলছে, তাই না? তাহলে আপনার প্রশ্ন মতে আমরা এই হাফ অফ এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা 6 দেব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত হবে, 12। তাহলে জাস্ট এখান থেকে লিখতে পারি কি, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 15। এখানে একটু কথা আছে ভাইয়া, কি কথা আছে, যে এই জায়গাতে একটা মডুলাস ছিল, ওটা তো আপনি দেন নাই, তাহলে ওই মডুলাসটা দেই, এই মডুলাসটা দিলাম। তাইলে এই মডুলাসটা যখন ওদিকে যাবে, এই মডুলাসটা যখন ওদিকে যাবে, কথা বুঝান, এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 12। তাহলে আমরা এরপরে মডুলাসটা দিতেই হবে, নাহলে অঙ্ক ভুল হবে। সো এখন এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইজ ইকুয়াল টু যখন মডুলাসটা ওখানে যাবে তখন প্লাস মাইনাস 12। তাহলে যেহেতু ভাই প্লাস মাইনাসের ঘটনা চলে আসছে, যেহেতু প্লাস মাইনাসের ঘটনা চলে আসছে, তাহলে আমরা একবার বলতে পারি যেখান থেকে একবার আপনি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 15 পাবেন, মানে আপনি এখান থেকে লিখতে পারবেন এক্স প্লাস ওয়াই মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0, একটা চলে আসছে। আর একটা হচ্ছে আপনার কি, এক্স প্লাস ওয়াই প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে আপনার 0 পাবেন, বুঝছি? ওকে, চলেন পরের অঙ্কে যাই। এই অঙ্কটা দেখেন, একই টাইপের ম্যাথ। দেখেন, প্রমাণ করো যে এত 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 বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হবে পি বর্জিত, ঠিক আছে? তো আসেন কেমনে করা যায়, মানে ক্ষেত্রফল যেটা পাবেন ওটার মধ্যে কোনো পি এর মান থাকবে না, সহজ কথা হচ্ছে এটা। আপনি যে ক্ষেত্রফলটা বের করবেন ওটার মধ্যে কোনো পি এর মান থাকবে না, তাহলে আপনি এটার ক্ষেত্রফল কেমনে বের করবেন? তাই আমরা লিখি যে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার হাফ দিবেন, মডুলাস দিবেন, তারপর কি আছে পি, আর আছে হচ্ছে আপনার পি মাইনাস 2, তারপর আছে পি প্লাস 3 আছে, আর একটা আছে পি, আর একটা আছে পি প্লাস 2, আর একটাও আছে পি প্লাস 2, আর একটা আছে পি, আর একটা আছে পি মাইনাস 2। একটা কথা চিন্তা করে দেখেন তো ভাইয়া, সেটা হচ্ছে আপনার এই অঙ্কটা বড় হবে না? এই যে পি প্লাস 3 সাথে আপনার পি প্লাস 2 গুণ দিয়ে বসাইতে হবে, অনেক বিশাল হবে। তা আমরা এই লেন্দি প্রসেসটায় যাব না, আমরা অন্য একটা প্রসেসে ক্ষেত্রফলটা বের করব। দেখেন তো আপনার একটু মনে পড়ে কিনা আপনাদের ম্যাট্রিক্স নির্ণয় করাইছিলাম, তো ম্যাট্রিক্স নির্ণয়কের স্টাইলে আমরা এটা কিন্তু ক্ষেত্রফলটা বের করা সম্ভব। সেটা কিভাবে, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পি আর হচ্ছে পি মাইনাস 2 এটা লিখব, পি লিখব, পি মাইনাস 2 লিখব, তারপরে এখানে আমরা পি প্লাস 3 দিব, এখানে আমরা পি দিব, মনোযোগ দিন। আর এইখানে হচ্ছে আমরা পি প্লাস 2 দিব,
আর এখানেও আমরা p প্লাস 2 দেব। আমাদের নিয়মটা কেমন ছিল, এখানে 1 1 1 দিতে হবে, আর দেন আমাদের দুই সাইডে মডুলাসের সাইনটা দিয়ে দিব আমরা। এই হচ্ছে আমাদের মডুলাসের সাইন, এই না। এখন আমরা এটাকে সলভ করার ট্রাই করি। তা আসেন আমরা এটা কেমনে কেমনে করতে পারি দেখি। তো কতদূর আপনাদের মনে আছে? প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে দুইটা কাজ চালাবো, সেটা হচ্ছে দুইটা অপারেশন চালাবো। সেটা হচ্ছে r1 প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে r1 মাইনাস r2, আর হচ্ছে আপনার r2 প্রাইম ইজ ইকুয়াল টু আমরা লিখবো r2 মাইনাস r3, মানে কি 1 নম্বর রোর সাথে 2 নম্বর রোটা বিয়োগ করব। এখন আমরা যদি p থেকে এই যে p থেকে যদি p মাইনাস 3টা বিয়োগ p প্লাস 3টা যদি বিয়োগ করি, তাহলে p মাইনাস তারপর হচ্ছে p মাইনাস 3, তাহলে জাস্ট সিম্পলি এখানে মাইনাস 3 টার্মটা চলে আসবে না। আবার এখানে p মাইনাস 2 থেকে যদি আমরা p বিয়োগ করি তাহলে মাইনাস 2 আসবে না, আর 1 থেকে 1 বিয়োগ করলে 0। সিম্পলি p প্লাস 3 থেকে যদি আপনি p প্লাস 2 বিয়োগ করেন তাহলে আসবে 1, p থেকে যদি আপনি p প্লাস 2টা বিয়োগ করেন তাহলে আপনার আসবে হচ্ছে মাইনাস 2, আর 1 থেকে 1 করলে 0। আর এখানে যা আছে তাই, বুঝছেন? আপনি মডুলাসের সাইনটা আবারও দিয়ে দেন। তারপর লাইনে আসেন। এরপর লাইনে কী করবেন? ও সরি, আবার একটু হাফও তো আছে, হাফটা তো দিতে ভুলে যাই। তো এরপরে আপনি দেখেন, এখন আপনি যে যখন 0 0 1 আসছে তখন কি এইটা নিয়ে এল দিয়ে বাদ দিয়ে দিবেন না, তাহলে মাইনাস 3 মাইনাস 2 1 মাইনাস, বুঝছেন? এই স্টাইলে কিন্তু এটা সহজ হয়ে গেল। তাহলে আপনি এটার ক্ষেত্রফলটা বের করবেন। ক্ষেত্রফলটা কেমন বের করবেন? হাফ, মাইনাস 3 সাথে মাইনাস 2, 3 দিয়ে গুণে কত 6, মাইনাস প্লাস, সূত্র একটা মাইনাস মাইনাসে প্লাস হবে, 2 একে 2, 6 2 8 রে 2 দিয়ে ভাগ করে দিলে কত হবে? 4। দেখেন তো এখানে কোনো পি আছে নাই কিন্তু, বুঝছেন? আশা করি বুঝতে পারছেন। চলেন পরের অঙ্কে যাই। পেজ নাম্বার 12, তারপরে হচ্ছে আপনার পেজ নাম্বার 13। আসেন আর পরের অঙ্কটা আমরা একটু করি। এই অঙ্কটা একটু জাস্ট একটু দেখেন। সেটা হচ্ছে আপনার কী বলছে বলেন তো? এবিসি বিন্দুদ্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গক হলে টি এর ভ্যালু নির্ণয় করতে বলছে। জাস্ট সিম্পলি এখান থেকে আপনারা করতে পারবেন, ঠিক আছে? এটা আপনারা বাসায় করবেন, এটা হচ্ছে ট্রাই। আর এটার অ্যান্সারটা বলে দিই, এটার অ্যান্সার হবে যে টি এর ভ্যালু আসবে, একটা হচ্ছে -2 আর একটা হবে 15/2, ঠিক আছে? এটাই হবে অ্যান্সার। সো অঙ্কটা আপনারা ট্রাই করেন, ওকে? আসেন তারপরে আসি পর অঙ্কটা দেখেন। এর মান কত হলে এত 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 বিন্দু তিনটি একই সরলরেখা অবস্থিত হবে। এর মান কত হলে একই সরলরেখা অবস্থিত হবে, তার মানে কি আমরা প্রথমে এই তিনটা বিন্দু দিয়ে ক্ষেত্রফলটা বের করব। যেহেতু একই সরলরেখা তাহলে তার ক্ষেত্রফলের ভ্যালু হবে 0। শুধু এতটুকু মনে রাখতে হবে, বিন্দু যদি সমরেখা হয়, জাস্ট এই একটা কথা মনে রাখলে আপনি অঙ্ক পেরে যাবেন। সেটা হচ্ছে বিন্দুগুলো সমরেখ, বিন্দুগুলো সমরেখ হলে ত্রিভুজ এবিসি ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল অফ ত্রিভুজ এবিসি ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে খুব সিম্পল, জাস্ট একটু হাফ দিবেন, মডুলাস সাইনটা দিয়ে দিবেন। তাহলে এ আর হচ্ছে 2 - 2a, আর হচ্ছে 1 - a, আর এটা হচ্ছে আপনার 2a, আর হচ্ছে -4 - a, এটা হবে 6 - 2a, আর 1 1 1 দিয়ে জাস্ট ক্ষেত্রফলটা ইকুয়াল টু কত বসবেন? 0। আগে চাইলে আপনি ক্ষেত্রফলটা বের করে নিতে পারেন, ঠিক আছে? আগে ক্ষেত্রফলটা বের করে নিয়ে ইকুয়াল টু 0 বলতে পারেন, আপনার ইচ্ছা। ক্লিয়ার, বোঝা গেছে? তো জাস্ট এটার ক্ষেত্রফলটা বের করবেন, বের করার পরে এ এর মানটা বের হয়ে যাবে না বলেন তো? এখান থেকে জাস্ট সিম্পলি আপনি এ এর মানটা বের করবেন। এটা আপনি পারবেন চেষ্টা করলে, ঠিক আছে? এখান থেকে আপনি করবেন, জাস্ট এর মান দেখবেন আপনি -1 আসবে। এর মানটা কত আসবে? এর মানটা কিন্তু -1 আসবে, ঠিক আছে? এই পার্টটাই হচ্ছে অ্যান্সার। যেহেতু আগেরগুলো বুঝাইছি, সেম টাইপের অঙ্ক। তারপরে এই টাইপের আর একটা অঙ্ক আছে, অঙ্কটা অনেকবার বোর্ডে আসছে। দেখেন তো, একটা ত্রিভুজের স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে।
বলতেছে ত্রিভুজটা ক্ষেত্রফল নির্ণয় করো এবং দেখাও যে টি এর ভ্যালু যদি 2 অথবা টি এর ভ্যালু যদি -1/2 হয় তাহলে বিন্দুগুলো সমরেখ হবে। তাহলে আগে আপনার কাজ হচ্ছে আপনি ক্ষেত্রফলটা বের করবেন, ঠিক আছে? এগুলো দিয়ে বের করবেন। বের করার পরে আপনি যেই ক্ষেত্রফলটা পাইছেন ওই ক্ষেত্রফলের ভিতরে প্রশ্ন মতে দিয়া, কারণ বিন্দুগুলো সমরেখা বলছে না, আমি প্রথমে একটু ধরাই দিই, আপনারা পারবেন না। দেখেন ত্রিভুজ এবিসি ইজ ইকুয়াল টু, আপনি প্রথমে হাফ দিবেন, তারপর মডুলাস সাইনটা দিবেন, তারপরে দেখেন কি আছে, t+1 n আছে 1, তারপর আছে কত 2t+1, এখানে আছে 3, n আছে কত 2t+2, এখানে আছে 2t, আর 1 1 1 আছে, তাই না? এন্ড এইখান থেকে আপনি ক্ষেত্রফলটা বের করতে পারবেন না, ওই ক্ষেত্রফল হবে হাফ ইন্টু 2t স্কোয়ার মাইনাস হচ্ছে 3t মাইনাস হচ্ছে 2। ওকে, এন্ড আপনি প্রশ্ন মতে দিয়ে জাস্ট বলবেন যে প্রশ্ন মতে হাফ ইন্টু 2t স্কোয়ার মাইনাস হচ্ছে 3t মাইনাস হচ্ছে 2 ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 0। বুঝছেন তো? তাহলে এখান থেকে কি হবে, জাস্ট এটার মিডল টার্ম করবেন আর 2টা এখানে পাঠিয়ে দিলে 0, এটা মিডল টার্ম করলে t মাইনাস 2 আর হচ্ছে 2t+1 ইজ ইকুয়াল টু 0। জাস্ট এটা সলভ করেন, তাহলে একবার কি পাবেন t এর ভ্যালু 2 আর অথবা দিয়া আর একবার কি পাবেন t এর ভ্যালু -1/2। শেষ, এটাই দেখাইতে বলছি, আশা করি বুঝতে পারছেন। ওকে, এরপরে আমরা 3.1 এ মোটামুটি যা ছিল সবই দেখে ফেলছি, বুঝছেন? 3.1 এ যা ছিল সবই দেখে ফেলছি। 13 নম্বরের পরে হচ্ছে 14 নম্বর পেজ। আচ্ছা, আমরা এরপরে হচ্ছে আমাদের সঞ্চারপথের যেটা আছে, তো এরপরে আর কি, হ্যাঁ, এরপরের কনসেপ্ট হচ্ছে সঞ্চারপথ নিয়ে। তো আসেন একটু দেখি। সঞ্চারপথ থেকে আপনার তেমন ম্যাথ আসে না, তারপর একদম খারাপ না, জাস্ট আমরা কয়েকটা একটু জাস্ট 2টা স্টেপ মনে রাখি, তাহলে আমাদের সঞ্চারপথের জন্য তেমন কোনো ফর্মুলাও নাই। 2টা স্টেপ, শুধু 2টা স্টেপ মনে রাখলেই চলবে, ঠিক আছে? 2টা স্টেপ মনে রাখবো, আমাদের জন্য কাজে দিবে। ওকে, সঞ্চারপথের জন্য 2টা ধাপ কি? প্রদত্ত প্রশ্নে সঞ্চারপথের উপর p(x, y) বিন্দুটি যদি দেওয়া না থাকে, প্রথমে আমরা এটা ধরে সবসময় এটা ধরে নিব, আর এরপর শর্ত প্রয়োগ করলে নির্ণয় সঞ্চারপথটা পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো চলেন আমরা একটু জাস্ট একটা অঙ্ক দেখি। একটা অঙ্ক নেই আমরা, বইয়ের 33, এই অঙ্কটাই করি আমরা। দেখেন বলছে a,0 এবং 0,a বিন্দু দুইটা থেকে একটা সেটের বিন্দু সমূহের দূরত্বের বর্গের অন্তরফল সর্বদা 2a। সঞ্চারপথের সমীকরণ বের করতে কিছু বুঝি নেই, তাই না? ধরে নেন যে আপনার যেহেতু সঞ্চারপথটা বলে নেই, তো আপনি ধরে নেন যে ধরি সঞ্চারপথটা হচ্ছে আপনার p(x, y), এটা আপনি প্রথমে ধরে নিয়েছেন। আর আরেকটা জিনিস ধরে নিতে পারেন যে a এর স্থানাঙ্ক হচ্ছে a,0 আর আপনার b এর স্থানাঙ্ক হচ্ছে আপনি ধরেন 0,a। তার মানে কথাটা কি হলো প্রশ্ন মতে, আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করি, দেন ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্ন মতে দিলাম, আর আপনার বলছে কি a,0 এবং 0,a বিন্দু দুইটা থেকে একটা সেটের বিন্দু সমূহের দূরত্ব, মানে কি এই p সেটের দূরত্ব, মানে p থেকেই আপনার a পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে pa, আবার p থেকে b পর্যন্ত দূরত্ব সেটা হচ্ছে আপনার কি বলেন তো, সেটা হচ্ছে আপনার pb। p থেকেই হচ্ছে আপনার এই পর্যন্ত তো pa আর হচ্ছে pb, আর দূরত্বের বর্গের অন্তরফল এই যে দিলাম বর্গ, আর অন্তরফল মানে বিয়োগ, সর্বদা হচ্ছে কত 2, সর্বদাই হচ্ছে 2। এখন এটা তো প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, তাহলে আমরা এখানে প্লাস মাইনাস ইউজ করে আমরা 2 এ দিয়ে দিব, ক্লিয়ার? সো প্লাস মাইনাস ইউজ করে আমরা 2 এ দিয়ে দেবো। তাহলে এখন আমরা বলেন আপনি এখান থেকে করতে পারবেন না, এখন তো বুঝেই গেছেন, জাস্ট p এর দূরত্বটুকু বলেন। p এর দূরত্ব কী হবে? p এর দূরত্ব হবে আপনার x মাইনাস a হোল স্কয়ার প্লাস হবে y মাইনাস 0, তারপর হচ্ছে আপনার স্কয়ার মাইনাস pb এর দূরত্ব কী হবে? pb এর দূরত্ব হবে হচ্ছে আপনার x মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y মাইনাস a এর উপরে হোল স্কয়ার, ব্র্যাকেট দিন, হ্যাঁ মাইনাস আছে, আর ইকুয়াল টু হবে আপনার প্লাস মাইনাস 2। আর আপনি তো রুট কিছু দিলেন না, আপনি কিছু রুট দিলেন না, আমরা যখন দূরত্বটা বের করছি
তো পি এর যে দূরত্বটা বের ওটার উপর তো রুট ছিল, তো ওই রুটের সাথে ওই স্কোয়ারটা এটা চলে গেছে না, বুঝছেন? আশা করি বুঝতে পারছেন। তা জাস্ট এখন শুধু সূত্রটা বসাইবেন। এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে কী হবে, এ স্কোয়ার মাইনাস 2ax প্লাস হচ্ছে এ স্কোয়ার, আর এখানে হচ্ছে শুধু ওয়াই স্কোয়ার। আর এখানে কি থাকবে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস হবে 2ay, আপনি করে দেখেন, মাইনাস হচ্ছে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার প্লাস মাইনাস 2a, সিম্পল। জাস্ট এখান থেকে 2ay থাকবে আর হচ্ছে 2ax থাকবে ইজ ইকুয়াল টু আপনার প্লাস মাইনাস 2a হবে। জাস্ট এখান থেকে y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার প্লাস মাইনাস 1, শেষ। সহজ জিনিস। ওকে, এর পরের অঙ্কটাও ভালো সঞ্চার পথে। অঙ্কটা একটু দেখি। দেখেন, আপনাকে বলা আছে এ একটা বিন্দু আর বি একটা বিন্দু, দুটো স্থির বিন্দু আছে। একটা সেট এমনভাবে গঠন করা হয়েছে যেন এ আর বি বিন্দু দুইটা থেকে সেটের যে কোনো একটা বিন্দুর দূরত্বের অনুপাত, সেটের যে কোনো একটা বিন্দুর দূরত্বের অনুপাত সবসময় 2:3 হবে। তাহলে আমরা প্রথমে এই অঙ্কটা করার জন্য একটু জাস্ট ধরেন, আমরা ধরে নিতে পারি, কীরকম ধরে নিতে পারি, আমরা এভাবে ধরে নিতে পারি বা এভাবে কল্পনা করে নিতে পারি। সেটা হইতে পারে যে সঞ্চারপথ যেটা, সেটা বিন্দুটা ধরে নেই, সেটা হচ্ছে পি অফ এক্স কমা ওয়াই। আরেকটা বিন্দু কিন্তু আপনার অলরেডি দেওয়া আছে, সেটা কি, এ একটা বিন্দু দেওয়া আছে হচ্ছে আপনার 2,3, আর হচ্ছে আপনার বি একটা পয়েন্ট দেওয়া আছে সেটা হচ্ছে -1, হচ্ছে 4। তাহলে এখন সে বলতেছে যে এ আর বি বিন্দু থেকে সেটের যে কোনো একটা বিন্দুর দূরত্বের অনুপাত সর্বদাই 2:3। তার মানে কি, পি থেকে এ বিন্দু পর্যন্ত দূরত্ব কি পি এ, আর অনুপাত হচ্ছে পিবি, এটা কত 2:3। কথা বুঝছে, পি এ অনুপাত পিবি ইজ ইকুয়াল টু হচ্ছে 2:3। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পি এ ডিভাইডেড বাই হচ্ছে পিবি ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3। পি এ ডিভাইডেড বাই হচ্ছে পিবি ইজ ইকুয়াল টু হচ্ছে 2:3। এখন যদি এটা 2:3 হয়, তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি না, 3pa ইজ ইকুয়াল টু হচ্ছে 2pb। এখন তো বুঝতেই পারতেছেন যে আপনি এখন কী করবেন, জাস্ট আপনি এখন কী করবেন, 3 ইন্টু আপনি এখানে পি এর মধ্যবর্তী যে দূরত্বটুকু আছে সেটুকু লিখে দেবেন। তো পি এর মধ্য দূরত্ব আপনি বের করতে পারবেন না, জাস্ট উপরে একটা রুট দিবেন, তারপর লিখবেন এক্স মাইনাস 2 স্কোয়ার y minus 3 whole square প্লাস, সরি প্লাস না তো ইকুয়াল হবে না, তাহলে 2 ইন্টু পিবির মধ্যে দূরত্ব বলেন y minus 4 হোল স্কোয়ার। জাস্ট এটা থেকে হিসাব নিকাশ করবেন ভাইয়া, আশা করি আপনারা পারবেন ইনশাআল্লাহ। করার পর আপনি দেখবেন যে এখান থেকে এরকম একটা অ্যান্সার আসবে, 5x স্কোয়ার প্লাস হচ্ছে 5y স্কোয়ার মাইনাস হচ্ছে 44x মাইনাস হচ্ছে 22y প্লাস হচ্ছে 49 ইকুয়াল টু হচ্ছে 0। এটাই হচ্ছে সঞ্চারপথের সমীকরণ। কারণ এই ক্যালকুলেশনটুকু যদি না পারেন তাহলে তো বেজাল, এটা একটু ক্যালকুলেশনটা করবেন, ক্যালকুলেশনটা আপনার একটু বাসায় করবেন, ঠিক আছে? আশা করেন পারবেন। তো আসেন আমরা পরের পেজে যাই। এরপরে আমরা আরেকটা অঙ্ক একটু করাবো। অঙ্কটা নিয়ে আসি। একটা সেটের যে কোনো একটা উপাদান, সেটা হচ্ছে আপনার এ ও বি বিন্দুর সাথে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতেছে, উৎপন্ন করতেছে। যে কোনো একটা উপাদান, একটা সেটের যে কোনো একটা উপাদান, সেটা হচ্ছে এ আর বি বিন্দুর সাথে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। এখন এ বলা আছে, বিও বলা আছে, জাস্ট আপনাকে সঞ্চারপথটা বের করতে বলছে। পারবেন না অঙ্কটা? এই অঙ্কটা দেখবো আজকের ক্লাস শেষে কে করতে পারে। এটা হচ্ছে ট্রাই,
ঠিক আছে, এই অঙ্কটা চেষ্টা করবেন। তো আজকে ক্লাসটা আর লেন্দি করবো না, আমরা অনেক বড় করে ফেলছি। তো যাই হোক, আমরা এতটুকু তো করছি। তো নেক্সট ক্লাস থেকে আমরা সরলরেখার যে সমীকরণের টাইপ যা আছে, সরলরেখার যে সমীকরণের টাইপগুলো আছে ওইগুলো থেকে আমরা কথা বলবো, যে কীভাবে সরলরেখার সমীকরণের টাইপের অঙ্কগুলো করা যায়। মানে বলা যায় যে নেক্সট ক্লাস থেকে কিন্তু আমাদের পরীক্ষার মেইন পার্টটুকু আসবে। আজকের ক্লাসটা যা ছিল ওখান থেকে এমসিকিউ আসবে বেশি বেশি, আর হচ্ছে আপনার 2 মার্কের যে ম্যাথগুলো আছে ওগুলো আসবে। ঠিক আছে, কথা বুঝতে পারতেছেন? তো নেক্সট ক্লাস আমরা এইখান থেকে শুরু করবো, এই 15 থেকে। তো ক্লাসটা আর বড় করলাম না, হ্যাঁ, আজকে এই পর্যন্তই করলাম কারণ অনেক রাত হয়ে গেছে।